বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি পড়ছি আলেকজান্ডার দুমার দ্য উলফ লিডার। প্রথম দিন প্রথম পর্ব পড়েছি, আজ পড়ছি দ্বিতীয় পর্ব। সপ্তম অধ্যায়, মিলের ছেলেটা। কাটতে ব্যর্থ হয়ে আশপাশের চুল দিয়ে লাল চুলটাকে ঢাকার চেষ্টা করলো থিবল্ট। আশা করা যায় সবার দৃষ্টি অ্যালরেটের মতো তীক্ষ্ণ হবে না, চুলটা অন্যরা লক্ষ্য করবে না। অভিজাতদের দেখেছে চুলের রং ঢাকার জন্য পরচুলা ব্যবহার করতে, কিন্তু আইন ওকে সে অনুমতি দেয়নি। তাই চিরুনি দিয়ে সাবধানে আঁচড়ে চুলটা ঢাকার প্রয়াস পেল। তারপর আগের পরিকল্পনা অনুযায়ী মিল মালকিনের সাথে দেখা করার জন্য বেরোলো। এবার অবশ্য আর ভুল করলো না, সংক্ষিপ্ত রাস্তাটাই ধরল যাতে অ্যানলেটের সঙ্গে দেখা না হয়। ক্রয়লে যাবার রাস্তায় উঠে একটা লম্বা ছেলে দুটো গাধা নিয়ে যাচ্ছে দেখতে পেল ও। ছেলেটাকে চিনতে পারল, ওর কাজিন ল্যান্ড্রি, মিল মালকিনের ওখানেই কাজ করে। আশা করা যায় ল্যান্ড্রি ওর সাথে মিল মালকিনের পরিচয় করিয়ে দিতে পারবে। এই ভেবে থিবল্ট খুশি হয়ে এগিয়ে গেল। পেছনে পায়ের শব্দ পেল ল্যান্ড্রি। ফিরে তাকিয়ে থিবল্টকে চিনতে পারল। ল্যান্ড্রি বরাবরই আমোদে একজন মানুষ, কিন্তু ল্যান্ড্রিকে এখন মন মরা দেখতে লাগলো। ল্যান্ড্রির গাধা দুটোকে এগোতে দিয়ে ল্যান্ড্রি থিবল্টের জন্য দাঁড়ালো। কি ব্যাপার, 6 সপ্তাহ পর কাজ রেখে তোমার সঙ্গে দেখা করতে এলাম, আর তুমি এমন মুখ ভার করে রেখেছো কেন ল্যান্ড্রি? মুখ দেখে মন খারাপ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখে আমি খুশিই হয়েছি। কিন্তু তা তো মনে হচ্ছে না। মানে, তোমার গলার স্বরটাও তো বিষণ্ণ। তুমি সবসময় হাসি খুশি থাকতে, গান গাইতে, আজ মনে হচ্ছে তুমি যেন সব যাত্রায় অংশ নিয়েছ। জলের অভাবে কি মিল বন্ধ হয়ে গেছে? না না, তেমন কিছু হয়নি, বরং পর্যাপ্ত জল পেয়ে মিল যথাসময়ে ঠিকঠাকই নিয়মিতই চলছে। কিন্তু শুধু আমার হৃদয়টা মিলের চাকার নিচে পড়ে খান খান হয়ে গেছে। কেন? কারণ প্রথম যেদিন আমি মিলে পা দিলাম সেদিনই মিল মালকিনকে দেখে আমার হৃদয়টা মিলের চাকার তলায় খান খান হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুমি মিল মালকিনের প্রেমে পড়েছ। ঠিকই ধরেছ, আমি প্রেমে পড়েছি। তাতে এত দুঃখিত হবার কি আছে? মিল মালকিন কি খুবই কঠিন হৃদয়া? থিবল্ট জিজ্ঞেস করল। কঠিন হৃদয়া? তা বলতে পারো। প্রথম দিকে বোকার মতো ভাবতাম আমার ভালোবাসাটা বুঝি মিল মালকিন খারাপ চোখে দেখবেন না, তাই সারা দিন কাজ করতাম আর ওকে দেখতাম। মাঝে মাঝে আমার দিকে তাকাতো ও, তারপর হাসতো। সেই দৃষ্টি আর হাসিতে যে কি সুখ ছিল থিবল্ট, তাতেই কেন যে সন্তুষ্ট থাকতে পারলাম না। তো সন্তুষ্ট না থেকে কি করলে? একদিন বলেই ফেললাম মনের কথাটা। মাদাম পুল ভয়ঙ্কর রেগে গেলেন, আমাকে ভিক্ষুক বলে গালাগালি দিলেন, হুমকি দিয়েছেন পরের সপ্তাহে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন। তা পরের সপ্তাহ কি এখনো আসেনি? না, 3 সপ্তাহ আগে হয়েছে, তবে এখনো কাজ থেকে ছাড়াননি। কিন্তু আমাকে দেখে তিনি আর খুশি হন না, কাজের কথা বলতে গেলেও ঘুরে যান। থিবল্ট পরামর্শ দিল, কেন ওর পিছনেই পড়ে আছো? আরও অনেক মেয়ে আছে, তোমার মতো ছেলের ভালোবাসা পেলে তারা পড়তে যাবে। ওকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি হলে কিন্তু ওর পেছনে অতটা সময় নষ্ট করতাম না, অন্য কাউকে খুঁজে নিতাম। আমি পারবো না। কথা বলতে বলতে ওরা এগিয়ে গেল মিলের দিকে। সবুজ উপত্যকার একেবারে শুরুতেই অবস্থিত মিলটি। ঝর্ণার স্রোত এখানে একটা পুকুর তৈরি করেছে। তার আশেপাশে রয়েছে বিশাল বিশাল সব গাছের সারি। মিলের বিশাল চাকা ছোট ছোট শাখা নদী তৈরি করেছে। নুড়ি ছড়ানো পথে মিষ্টি শব্দ তুলে শাখাগুলো ছুটে যাচ্ছে অনবরত। দূর থেকে তাকালে মিলের চিমনিটাই আগে চোখে পড়ে। কাছে না আসলে এই দৃশ্যগুলো দেখা যায় না। জায়গাটা থিবল্টের চেনা।
তবে এবার অন্য দৃষ্টিতে দেখছে থিবল্ট। মালকিন যে দৃষ্টিতে তার সম্পত্তির দিকে তাকায়, অনেকটা সেই দৃষ্টিতে। খামারে ঢুকেই দেখল কবুতর, হাঁস আর মুরগি ঘুরে বেড়াচ্ছে। নানা রঙের দুধেল গরু দেখা যাচ্ছে, গাড়ি থেকে মালপত্র নামছে। ঘোড়াগুলো দেখতে অতি চমৎকার। ল্যান্ড্রি গুদাম থেকে বস্তা টেনে আনছে। একটা মেয়েকেও দেখা গেল মাল বইতে। একটা শুয়োর ঘুমোচ্ছে। সব মিলিয়ে নানান ধরনের পশু পাখির বাস এখানে। তৃপ্ত ভঙ্গিতে এবং মুগ্ধ হয়ে থিবল্ট দেখছে। বিধবা ডাইনিং রুমেই ছিলেন। থিবল্টকে দেখে পরিচয় জানতে চাইলেন। নিজে এসে পরিচয় দিল থিবল্ট। বলল ওর কাজিনের সঙ্গে দেখা করতে এসেছে। বিধবা হাসি মুখে ওকে অভ্যর্থনা জানালো। সেই সাথে দিনটা খামারেই কাটাবার আমন্ত্রণও জানিয়ে দিল। মহিলার হাসিকে শুভ লক্ষণ হিসাবেই ধরল থিবল্ট। বন থেকে কিছু জাম নিয়ে এসেছে ও উপহার হিসাবে। মহিলা সেগুলো সাজিয়ে আনতে ভেতরে পাঠিয়ে দিল। থিবল্ট লক্ষ্য করল বিধবা ওর ঘাড়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পেছনে তাকিয়ে দেখল ল্যান্ড্রি মাল নামাচ্ছে। মহিলা ল্যান্ড্রিকেই দেখছিল। থিবল্ট এটা টের পেয়েছে বুঝে মহিলার গাল লাল হয়ে গেল। তিনি ভিতরের দিকে চলে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন, আপনার ভাইকে যদি একটু সাহায্য করেন। দেখতেই পাচ্ছেন কাজটা ওর একার পক্ষে করা কঠিন হয়ে গেছে। কপাল। প্রথমে মাধামপুলে, পরে ল্যান্ড্রিকে দেখে মন্তব্য করল থিবল্ট। ল্যান্ড্রি তো মনে হচ্ছে আমার চাইতেও ভাগ্যবান। আবার কি কালো নেকড়েকে ডাকতে হবে? মালকিনের অনুরোধে ভাইকে সাহায্য করতে এগিয়ে গেল। মাদাম ভেতর থেকে দেখছে এ ব্যাপারে অনিশ্চিত, তাই কাজে সাহায্যের বেলায় নিজের শক্তি সামর্থ্য দেখাতে কসুর করল না। কাজ শেষ হলে খাবার ঘরে গিয়ে বসলো ওরা। কাজের মেয়েরা টেবিল সাজিয়ে দিল। মাদাম টেবিলের মাথায় বসেছে আর থিবল্ট বসেছে তার ডান পাশে। থিবল্টের দিকে যথেষ্ট মনোযোগ দিল মাদাম পুলে। থিবল্ট আশান্বিত হয়ে উঠল, তবে ভুল ভাঙতে বেশি দেরি হলো না। ওর রসিকতায় হেসে গড়িয়ে পড়তে পড়তেই চোরা চাহনিতে মাদাম পুলে ল্যান্ড্রির দিকে তাকাচ্ছিল। ওর বেড়ে দেওয়া কোনো খাবারই ল্যান্ড্রি তখনও স্পর্শ করেনি। ছেলেটার দুঃখ মহিলার হৃদয় ছুঁয়ে গেল। মাদাম নরম দৃষ্টিতে মাথা নেড়ে ল্যান্ড্রিকে খেতে অনুরোধ করলেন। এই ছোট্ট ইঙ্গিতের ভেতরে অনেক প্রতিশ্রুতি লুকিয়েছিল। সাথে সাথে মালকিনের অনুরোধে খেতে শুরু করলো ল্যান্ড্রি। এসব কিছুই থিবল্টের নজর এড়ালো না। এখন যেহেতু শয়তান ওর পাশে আছে, সিনের জাঁয়ের মতো করে নিজের কাছে প্রতিজ্ঞা করল থিবল্ট। মহিলা এই বাচ্চা ছেলেটাকে ভালোবাসে, এও কি সম্ভব? স্বীকার করতেই হবে এই মহিলার রুচি খুব একটা উন্নত নয়। আমারও তাতে কোনো উপকার হচ্ছে না। না না সুন্দরী, তোমার দরকার আমার মতো একজন পুরুষ যে এই মিলের দেখাশোনা করতে পারবে। কিন্তু ল্যান্ড্রির কি করব? একটা তো ব্যবস্থা করা দরকার। ওর ভালোবাসা তো আমার পরিকল্পনা কেচে দিচ্ছে। আমি কখনোই চাই না ল্যান্ড্রির পরিণতি ম্যাকটের মতো হোক। এটা নিয়ে আমি ভাবছি কেন? এটা তো কালো নেকড়ের মাথা ব্যথা। তারপর নিচু স্বরে বলল, কালো নেকড়ে, এমন ব্যবস্থা করো যাতে ল্যান্ড্রির কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু আমার পরিকল্পনাতেও কোনো বাগড়া বাঁধাতে না পারে ও। প্রার্থনা শেষ হয়েছে কি হয়নি, মিলিটারি উর্দি পরা জনা 4-5 জন লোককে পাহাড়ের ঢাল বেয়ে মিলের দিকে আসতে দেখা গেল। ল্যান্ড্রি ওদের দেখে চিৎকার করে পালাতে গিয়েও আবার বসে পড়ল। 8ম অধ্যায়, থিবল্টের ইচ্ছা। সৈনিকদের আসতে দেখেছে সবাই। ল্যান্ড্রির প্রতিক্রিয়া দেখে ভয় পেয়ে গেল বিধবা। ঈশ্বর, কি হয়েছে ল্যান্ড্রি? থিবল্ট জিজ্ঞাসা করল। হ্যাঁ ল্যান্ড্রি, কি ব্যাপার? গত বৃহস্পতিবার দো ফাঁ ইনে রিক্রুটিং সার্জেন্টের সঙ্গে দেখা হয়েছিল। তখন মুহূর্তের হতাশাবোধের কারণে আমি আমার নাম সেনাবাহিনীর তালিকাভুক্ত করেছিলাম।
মুহূর্তের হতাশা বোধ। কেন জানতে পারি? প্রশ্ন করল মাদাম। সাহস সঞ্চয় করে বলেই ফেলল ল্যান্ড্রি। হতাশাগ্রস্ত হয়েছিলাম কারণ আমি আপনাকে ভালোবাসি। বোকা ছেলে, আমাকে ভালোবাসো তাই তুমি সেনাবাহিনীতে নাম লিখিয়েছ? আপনি তো বলেছিলেন আমাকে মিল থেকে তাড়িয়ে দেবেন, কিন্তু তাড়িয়ে কি দিয়েছি? মাদাম পুলের মুখে যে অভিব্যক্তি ফুটে উঠল তাতে ভুল বুঝবার কোনো অবকাশ নেই। ও ঈশ্বর, আপনি তাহলে আমাকে সত্যিই তাড়িয়ে দিতেন না? বোকা ছেলে। চেষ্টা করলে হয়তো এখনও তোমাকে কোথাও লুকোতে পারবো আমি। লুকোবে? থিবল্ট বলল। মনে তো হয় না কোনো লাভ হবে। কেন হবে না? মাদাম বলল। চেষ্টা করে দেখা যাক। এসো ল্যান্ড্রি। থিবল্টের চোখ ওদের অনুসরণ করলো। ঘটনা তোমার অনুকূলে যাচ্ছে না বন্ধু, নিজেকেই শোনালো ও। তবে আসার কথা। সৈন্যরা বোকা নয় মোটেও, যেখানেই লুকোক ঠিক খুঁজে বের করবে। এই কথা বলে নিজের অজান্তেই আর একটা ইচ্ছা প্রকাশ করে ফেলল থিবল্ট। কাছেই কোথাও ল্যান্ড্রিকে লুকিয়ে ফিরে এলো মহিলা, আর তখনই এসে ঢুকলো রিক্রুটিং সার্জেন্ট আর তার লোকেরা। দুজন দরজার কাছে দাঁড়িয়ে রইল যাতে ল্যান্ড্রি পালাতে না পারে। ঘরের চারপাশে নজর বুলালো সার্জেন্ট। মাদাম হাসি মুখে সার্জেন্টকে কিছু খাবার জন্য আমন্ত্রণ জানালো। খাবার ফাঁকে তাদের আগমনের উদ্দেশ্য জানতে চাইল। সার্জেন্ট জবাব দিল তারা একটা ছেলেকে খুঁজতে এসেছে। ছেলেটা নিজের নাম তালিকাভুক্ত করেছে, কিন্তু তারপর আর হাজিরা দেয়নি। জানা গেছে ওর নাম ল্যান্ড্রি। ক্রয়েলের মিল মালকিন বিধবা মাদাম পুলের কাছে থাকেও। সে কারণেই সার্জেন্টকে এখানে আসতে হয়েছে। মহিলা জবাব দিল ল্যান্ড্রির ব্যাপারে সে কিছুই জানে না। এই নামের কেউ কখনো মিলে কাজও করেনি। সার্জেন্ট মাদামের চোখ ও মুখের প্রশংসা করল, তারপর বলল, তার মানে এই নয় যে সেই চোখের দৃষ্টি আর তার মুখের কথা বিশ্বাস করতে হবে, তারা নিজেরা খুঁজে দেখবে। মিনিট পাঁচেক পরে সার্জেন্ট এসে মাদামের কাছে তার রুমের চাবি চাইল। বিধবা বিস্মিত হলেও শেষ পর্যন্ত চাবি দিতে বাধ্য হলো, এবং তারা 2-1 মিনিটের মধ্যেই ল্যান্ড্রিকে টেনে নিয়ে এলো। এই দৃশ্য দেখে মহিলার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। থিবল্টের হৃৎপিণ্ড এত জোরে চলছে যে ভয় হলো ওটা ফেটে না যায়। কালো নেকড়ে পেছনে না থাকলে থিবল্ট নিশ্চিন্ত সার্জেন্ট ল্যান্ড্রিকে ওখানে খুঁজে পেত না। ব্যঙ্গের সুরে সার্জেন্ট বলল, তো রাজার বদলে সুন্দরীর সেবা করতে চাইছো? বুঝতে পারছি, কিন্তু এটাও তো ঠিক যে রাজার রাজ্যে জন্ম নিয়েছ, যার পরিষেবা পাচ্ছ তার সময় এলে তো তাকেও সেবা করতে হবে। কয়েক বছর রাজার সেবা করে তারপর না হয় এখানে আবার ফিরে এসো। বিধবা প্রতিবাদ করল, কিন্তু ওর বয়স এখনো 20 হয়নি, তোমরা ওকে নিতে পারো না। উনি ঠিকই বলেছেন, আমার এখনো 20 হয়নি। কবে হবে? আগামীকালের আগে নয়। বেশ, আজ রাতটা তাহলে ঘরের বিছানায় কাটাও, সকালেই তুমি প্রস্তুত হয়ে যাবে। কাঁদতে শুরু করলো ল্যান্ড্রি। বিধবা অনেক অনুনয় বিনয় করলো, সৈন্যদের চুমু খাবার অনুমতি দিল, টাকাও সাধল, কিন্তু কোনো লাভ হলো না। ল্যান্ড্রিকে হাত বেঁধে নিয়ে গেল সৈনিকরা। যাওয়ার আগে ল্যান্ড্রি জানিয়ে গেল, কাছে থাকুক বা দূরে সবসময় ও মাদামকে ভালোবাসবে, মৃত্যুর সময়ও মুখে তার নাম নিয়েই মরবে। এই বিপর্যয়ের মুখে দুনিয়া কি ভাববে তার পরোয়া করল না সুন্দরী বিধবা। ল্যান্ড্রিকে নিয়ে যাওয়ার আগে জড়িয়ে ধরল। ওরা দৃষ্টির আড়ালে যাওয়ার পর বিধবাকে ধরে ধরে নিয়ে যেতে হলো। উপরে উপরে অনেক আন্তরিকতা দেখালো থিবল্ট। ল্যান্ড্রির প্রতি মহিলার আবেগ প্রকাশ দেখে ও একটু দমে গিয়েছিল, তবে এখন আবার আশা ফিরে পাচ্ছে। মূল সহ আগাছাটা তো উপড়ে ফেলা গেছে। ল্যান্ড্রির নাম নিয়ে কাঁদতে শুরু করলো বিধবা। বেচারা, ওর মতো দুর্বল আর নরম ছেলের কি হবে এখন? বন্দুক আর বোঝার ভারেই তো মারা যাবে। তারপর অতিথির দিকে ফিরে বলল, এটা আমার জন্য অনেক বড় একটা বিপর্যয় মসিয়ে থিবল্ট। বুঝতেই পারছেন আমি ওকে ভালোবাসি। ভদ্র দয়ালু ছেলেটা, জুয়া মদ কোনো রকম বদভ্যাস ছিল না। ও কখনো আমার ইচ্ছার বিরোধিতা করতো না।
দেখে বোঝা যায় ওর স্ত্রী কখনো আতঙ্কে থাকবে না। দুটো কঠিন বছর মসিয়ে পুলের সাথে কাটানোর পর ও ছিল আমার জন্য সুবাতাস। মসিয়ে থিবল্ট আমার মতো দুঃখী মহিলার জন্য ভবিষ্যৎ সুখ আর শান্তির সম্ভাবনা নষ্ট হতে দেখাটা যে কতটা কষ্টের। থিবল্ট ভাবল এটাই নিজের কথা বলার আদর্শ সময়। ও যখনই কোনো মহিলাকে কাঁদতে দেখে ওর মনে হয় মহিলা সান্ত্বনার বাণী শুনতে চায়। অধিকাংশ সময় যে এটা ভুল সেটা অবশ্য বুঝতে পারেনি ও। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আমিও আপনার সাথে সমব্যথী। ও তো আমারও ভাই। ল্যান্ড্রির প্রতি সম্মান রেখেই বলছি, আপনার উচিত ওর মতো অন্য কাউকে খুঁজে নেওয়া। ওর মতো ওর মতো ভালো সুন্দর ছেলে আমি পাবো কোথায়? ওর তরুণ মুখটা দেখতে পাওয়াই আমার সুখের জন্য যথেষ্ট ছিল। দিন রাত কাজ করতে পারতো ও। আমি ওর দিকে তাকালেই কিন্তু কুঁকড়ে যেত। ওর স্মৃতি আমাকে আর কারো দিকে তাকাতে দেবে না। বাকি জীবন আমাকে বিধবা হিসেবেই কাটাতে হবে। যাহ, কিন্তু ল্যান্ড্রির বয়স তো খুবই কম ছিল। সেটা কোনো দোষের নয়। ও যে সবসময় এমনই থাকতো সেটা কেউ বলতে পারে না। আমার কথা শুনুন মাদাম, এমন কাউকে খুঁজে বের করুন যে আপনাকে ওর কথা ভুলিয়ে দেবে। বাচ্চা বাচ্চা মুখ নয়, একজন শক্ত সামর্থ্য পুরুষ খুঁজুন। ল্যান্ড্রির যে গুণগুলো আছে বা নেই সব তার ভিতরে থাকবে। সে হবে সুবিবেচক, যাতে হঠাৎ করে আবিষ্কার করতে না হয় যে আপনি ভুল করে একজন খারাপ লোককে বিয়ে করে বসেছেন। মিল মালকিন মাথা নাড়তে লাগলো। ওদিকে থিবল্ট বলে চলল, সংক্ষেপে আপনার এমন কাউকে খুঁজে নেওয়া উচিত যাকে আপনি সম্মান করতে পারবেন, যে মিলটাকে এখনকার থেকেও লাভজনক ভাবে চালাতে পারবে, আপনার দেখাশোনা করতে পারবে। এমন একটা লোক কোথায় পাবো আমি? মহিলা উঠে দাঁড়ালো, যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল থিবল্টের দিকে। মহিলার কথার সুরটা ধরতে না পেরে থিবল্ট ভাবল এটাই হচ্ছে ওর ইচ্ছা জানানোর সুযোগ। এখন আমাকে বলতেই হচ্ছে, আপনার মতো সুন্দরীকে স্বামী খুঁজতে বেশি দূর যেতে হবে না। আমি যখন আপনার জন্য যোগ্য লোকের বর্ণনা দিচ্ছিলাম তখন নিজের কথাই বলছিলাম। আপনার স্বামী হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। মহিলা চোখে বিবমিশা নিয়ে থিবল্টের দিকে তাকালো, কিন্তু সে খেয়ালটা ওর হলো না। থিবল্ট বলে চলেছে, আমি কখনো আপনার ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়াবো না। আমার একটাই নীতি এবং ইচ্ছা আছে। নীতি আপনার কথা অনুসারে চলা, আর ইচ্ছা আপনাকে সুখী করা। আপনার সম্পদ বাড়ানোর মতো ক্ষমতাও আমার আছে, সে ব্যাপারে আপনাকে পরে বলবো। আর বক্তব্যটা শেষ করতে পারল না থিবল্ট। এতক্ষণে রেগে থাকার রাগটা তীব্রভাবে প্রকাশ পেয়ে গেল মাদাম পুলের কণ্ঠে। কি? তুই, যাকে আমি বন্ধু ভেবেছিলাম, আমার হৃদয় দখল করতে চাইছিস? তোর ভাইয়ের চিন্তা থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছিস? বেরিয়ে যা বদমাস, বেরিয়ে যা এখান থেকে। না গেলে লোক দিয়ে তোকে মিলের চাকার নিচে ফেলে দেবো। থিবল্ট কোনো জবাব দেওয়ার সুযোগ পেল না। হতভম্ব হয়ে গেছে সে। নিজের পক্ষে বলার মতো কিছুই ওর মাথায় এলো না। ওদিকে চিৎকার চেঁচামেচি শুনে মিলের কর্মচারীরা এসে হাজির। দেখল তাদের মালকিন হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে থিবল্টের দিকে ছুঁড়ে দিচ্ছে, জগ চেয়ার যা পাচ্ছে তাই। আর থিবল্ট কোনো মতে সেগুলো এড়িয়ে চলছে। মালকিন চেঁচাচ্ছে, মেরে ফেলো ওকে, বদমাস শয়তান। বিধবার দল ভারী হতে দেখে খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো থিবল্ট। ঠিক এমন সময় ঘুমিয়ে থাকা বড় সড়ো শুয়োরটা জেগে উঠল। চিৎকার শুনে ভয় পেয়ে দৌড় দিল ওটা। এসে পড়ল থিবল্টের পায়ের উপর। ডিগবাজি খেয়ে কাদায় গড়িয়ে পড়ল থিবল্ট। রেগে মেগে চেঁচিয়ে উঠল, নরকে যা হারামজাদা, বলতে যা দেরি। শুয়োরটা দিকবিদিক জ্ঞান হারিয়ে সব ভেঙে চুরে দৌড়তে শুরু করলো। কর্মচারীরা ওটাকে ধরার জন্য পেছন পেছন ছুটল, কিন্তু সবাইকে ফেলে দিয়ে শুয়োরটা দৌড়ে গেল। তারপর মিলির চাকার নিচে ঝাঁপ দিয়ে হারিয়ে গেল ওটা। মালকিন পুরো দৃশ্যটা দেখেও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারল না। থিবল্টের অভিশাপ দেওয়া এবং তারপরে সব ঘটনা। চেঁচিয়ে বলল সে, থিবল্টকে ধরো, পালাতে দিও না, ও একটা জাদুকর, একটা নেকড়ে মানব।
এই বন জঙ্গলে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। মিলের লোকেরা মালকিনের কথা শুনে থমকে গিয়েছিল। যতক্ষণে ওরা হাতে লাঠিসোঁটা তুলেছে ততক্ষণে থিবল্ট খামার থেকে বেরিয়ে গেছে। পাহাড়টা সরাসরি পার হয়ে গেল ও। এত দ্রুত পার হলো যে মিল মালকিনের অভিযোগটাই যেন তাতে সত্য প্রমাণিত হলো। কি হলো? থেমে গেলে কেন? দাও, পিছু নাও, ধরো ওকে। কর্মচারীরা কিন্তু নারাজ। কি লাভ মাদাম? নেকড়ে মানবের বিরুদ্ধে আমরা কী বা করতে পারি? নবম অধ্যায়। নেকড়ে অধিনায়ক। পালিয়ে সোজা বনের দিকে গেল থিবল্ট। ওখানে কেউ পিছু নিতে আসবে না। আসলেও কালো নেকড়ের কল্যাণে ও যে ক্ষমতা পেয়েছে তাতে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না। সমস্যাটা হচ্ছে, একটা শুয়োরকে যেভাবে শয়তানের ভোগে পাঠানো যায়, মানুষকে সেভাবে ঠিকমতো পাঠানো যায় না। ম্যাকটের মৃত্যুটা এখনও ওর হৃদয়কে ভারী করে রেখেছে। মাঝে মাঝেই পেছন ফিরে দেখছে ও কেউ পিছু নিয়েছে কিনা। শরতের অন্ধকার রাত, বাতাসের ধাক্কায় শুকনো পাতা খসে পড়ছে গাছ থেকে। হাওয়া এ গাছে ও গাছে ধাক্কা খেয়ে বিষণ্ণ সুর তুলছে। থেকে থেকে প্যাঁচার ডাক শুনে মনে হচ্ছে পথ হারানো মানুষের আওয়াজ। এগুলো ওর খুবই পরিচিত শব্দ। এসবে কান না দিয়ে বনে ঢুকেই ডাল কেটে তৈরি করলো 4 ফুট লম্বা একটা লাঠি। এখন শত্রুর মোকাবেলা করতে তৈরি থিবল্ট। মেয়েদের সাপান্ত করতে লাগলো ও। কোনো যুক্তি ছাড়াই জলজ্যান্ত একটা পুরুষ মানুষকে ছেড়ে একটা বাচ্চা ছেলেকে পছন্দ করার কোনো মানে হয় না। হঠাৎ পেছনে পায়ের শব্দ পেল ও। ঘুরে দেখলো অন্ধকারে একজোড়া চোখ জলজল করছে। ভালো করে লক্ষ্য করে দেখলো একটা নেকড়ে ওর পিছু নিয়েছে। এটা কিন্তু সেই কালো নেকড়েটা নয়, এর রং লালচে বাদামি। আকারেও মিল নেই। সব নেকড়েই তো আর প্রথম নেকড়ের মতো ওর প্রতি বন্ধু ভাবাপন্ন হবে না। হাতের লাঠিটা কয়েক পাক ঘুরিয়ে নিল থিবল্ট, যাতে প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে নেকড়েটার মধ্যে আক্রমণের কোনো লক্ষণ নেই। ওর সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে ওটা। ও এগোচ্ছে, মাঝে মাঝে ডাক ছাড়ছে দল ভারী করার জন্য। এই ডাকগুলো থিবল্টকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। একটু পর সামনেও একজোড়া উজ্জ্বল বিন্দু চোখে পড়ল। লাঠি উঁচিয়ে এগোতে গিয়ে হোঁচট খেল থিবল্ট। নিচে একটা নেকড়ে শুয়েছিল। কোনো চিন্তা ভাবনা না করেই নেকড়েটার মাথায় একটা বাড়ি মেরে বসলো ও। ব্যথায় চিৎকার করে নড়ে উঠল জন্তুটা। কিন্তু মনিবের হাতে মার খাওয়া কুকুরের মতো কান নাড়তে নাড়তে ওর আগে আগে হাঁটা শুরু করলো। থিবল্ট ঘুরে দেখতে পেল যে প্রথম নেকড়েটাও এখন ওর পেছন পেছন আসছে। ডানে বামে আরও দুটো নেকড়ে এসে হাজির হলো। আরও আসছে। মাইলখানেক যাওয়ার পরেই সংখ্যাটা 1 ডজনে পৌঁছে গেল। থিবল্ট টের পাচ্ছে পরিস্থিতিটা জটিল হয়ে পড়ছে। গান গাওয়ার চেষ্টা করলো ও। আশা, মানুষের গলার আওয়াজ পেয়ে নেকড়েগুলো হয়তো ভয় পেতে পারে। কিন্তু কোনো কাজই হলো না। সব কটা নেকড়ে কম্পাসের কাঁটার মতো ওর সাথে সাথে হাঁটতে লাগলো।
গাছের কোনো মোটা ডাল দেখে উঠে দিনের আলোর অপেক্ষা করার চিন্তা মাথায় এলেও পরে ওটা বাতিল করে দিল থিবল্ট। সিদ্ধান্ত নিল বাড়ির দিকেই এগোবে। এখনও পর্যন্ত নেকড়েগুলোর হাবভাব শত্রুভাবাপন্ন নয়। যদি বেগতিক দেখে তখন গাছে উঠে গেলেই হবে। ও এতটাই অন্যমনস্ক ছিল, কখন যে বাড়ি গেছে টেরই পায়নি। প্রথমটা চিনতেই পারেনি নিজের বাড়ি। ওকে বিস্মিত করে দিয়ে সামনের নেকড়েগুলো সম্মানের সাথে দুভাগ হয়ে দু লাইনে বসে পড়ল, যেন রাস্তা করে দিল ওর জন্য। তবে সেজন্য আর নেকড়েগুলোকে ধন্যবাদ জানাতে গেল না থিবল্ট, বরং সোজা ঢুকে পড়ল ঘরের ভেতরে। শুধু খিল লাগিয়েই ক্ষান্ত হলো না, একটা ভারী আসবাবও এনে রাখলো দরজার সামনে, যাতে রাত্রে যদি আক্রমণ আসে কিছুক্ষণ অন্তত ঠেকাতে পারবে। অবশেষে চেয়ারে বসে স্বস্তির শ্বাস ছাড়লো ও। একটু দম নেওয়ার পর উঠে গিয়ে ছোট্ট জানলাটা দিয়ে সামনের বনের দিকে তাকালো থিবল্ট। চলে যাওয়ার বদলে নেকড়েগুলো সব সারি দিয়ে ওর বাড়ির সামনে বসে আছে। অন্য কেউ হলে পশুগুলোকে দেখে ভয় পেত, কিন্তু থিবল্ট একটু আগেই ওগুলোর পাহারায় বাড়ি ফিরেছে। এখন ওগুলোর আর ওর মাঝে যতই পাতলা হোক একটা অন্তত দেওয়াল আছে। টেবিলে একটা লোহার বাতি রাখলো থিবল্ট, তারপর আগুন জ্বালালো। কিন্তু এই নেকড়েগুলো অন্য জাতের। আগুন দেখেও নিজেদের জায়গা ছেড়ে নড়ল না ওরা। অস্বস্তি নিয়ে থিবল্টের আর ঘুমানো হলো না। রাত পেরিয়ে ভোর হলো, আকাশের তারাগুলো নিভতে শুরু করলো। নেকড়েগুলো তখনও কিসের যেন অপেক্ষায় শুয়ে বসে আছে। শেষ তারাটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সূর্যকিরণ এসে পড়ল। তখন সবগুলো নেকড়ে একসাথে উঠে দাঁড়ালো। করুণ সুরে একসাথে ডাক ছেড়ে এক একটা এক এক দিকে চলে গেল। এতক্ষণ বসে একটু চিন্তা করার সুযোগ পেল থিবল্ট। আচ্ছা, মিল মালকিন কেন ল্যান্ড্রির বদলে ওকে পছন্দ করলো না? ও কি আর সুদর্শন থিবল্ট নেই, নাকি ওর চেহারায় কোনো পরিবর্তন এসেছে? পরীক্ষা করে দেখার জন্য আয়নার সামনে এসে দাঁড়ালো। প্রথম দর্শনেই মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। এখনও সেই সুদর্শন থিবল্টই আছে বটে, কিন্তু গতদিনের হুট করে বেরিয়ে যাওয়া ইচ্ছেগুলোর কল্যাণে মাথার একটা লাল চুল বেড়ে এক গোছা লাল চুলে পরিণত হয়েছে। চুল কাটার বা তোলার চেষ্টা করে কোনো লাভ নেই, জানে থিবল্ট। সাবধানে থাকতে হবে যাতে আর কোনো ইচ্ছে এভাবে বেরিয়ে না যায়। সবচেয়ে ভালো হয় মন থেকে সব উচ্চাকাঙ্ক্ষা ঝেড়ে ফেলে দিয়ে আদি জীবিকায় ফিরে গেলে। নিজের কাজে লেগে যাওয়ার চেষ্টা করলো ও, কিন্তু কিছুতেই মন বসলো না। আগের সুন্দর দিনগুলোতে মনের আনন্দে গান গাইতো, কিন্তু কোনো গানই মনে করতে পারলো না। নিজের অভাবের দিনগুলোতে ফিরে যেতে চাওয়াটা কি ভালো, যখন চাইলেই ইচ্ছা পূরণ করে সুখী হওয়ার সুযোগ আছে? আগে রান্নার শখ ছিল ওর, কিন্তু এখন আর সেটা ভালো লাগছে না। অবশেষে ক্ষুধার তাড়নায় কালো কালো রুটি খেতে বাধ্য হলো থিবল্ট। মানুষের ওপর ওর রাগ আরও বেড়ে গেল। এত বড় দিনটা যেন কাটতেই চাইছে না। দরজার বাইরে নিজের বানানো বেঞ্চিটায় গিয়ে বসলো ও। সন্ধ্যা নামতে শুরু করেছে। এমনই সময় একটা দুটো করে নেকড়ে এসে হাজির হতে শুরু করলো। নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো ওগুলো। কয়েকটা চলে আসতেই আবার ঘরে গিয়ে দরজায় খিল দিল থিবল্ট। বেশ ক্লান্ত লাগছে, রাত জাগার শক্তি নেই, তাই সারা রাতের জন্য আগুন জ্বেলে বিছানায় গা এলিয়ে দিল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গেই। ঘুম যখন ভাঙল তখন দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে অনেক আগেই। জানালার কাছে গিয়ে দেখলো নেকড়েগুলো মাটিতে ওদের রাত্রি যাপনের চিহ্ন রেখে গেছে। পরের সন্ধ্যায় আবার নেকড়েরা এসে হাজির। ইতিমধ্যে ওদের উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে থিবল্ট। সম্ভবত কালো নেকড়ের সাথে ওর সম্পর্কের কারণেই ওগুলোর প্রতি সহমর্মিতা বোধ করছে। ওর প্রতি জন্তুগুলোর এই মনোভাব কতদূর গভীর তা জানার সিদ্ধান্ত নিল থিবল্ট। দা বর্ষা সঙ্গে নিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়ে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। নেকড়েগুলো তেড়ে না এসে বরং প্রভু ভক্ত কুকুরের মতো লেজ নাড়তে লাগলো। তখন কাছে গিয়ে দু একটার পিঠ চুলকে দিল ও। এতে আরও খুশি হয়ে উঠল ওগুলো। বাহ, একটু সুবিধা পেলেই কল্পনার ঘোড়ার লাগাম ছুটিয়ে দেয় থিবল্ট। এমন বাধ্য ভদ্র শিকারীর দল কোনো লর্ড ব্যারনের নেই। চাইলেই এখন আমি হরিণ শাবক দিয়ে রাতের খাবার সারতে পারি। বলতে যা দেরি, দল থেকে চারটে বড় বড় নেকড়ে ছিটকে বনের মধ্যে হারিয়ে গেল।
কয়েক মিনিটের পর নেকড়ের ডাকাডাকি শোনা গেল। আধ ঘন্টা পরে একটা হরিণ শাবক নিয়ে ফিরে এলো নেকড়েগুলো। শিকারটাকে থিবল্টের পায়ের কাছে ফেলল। খুশি হয়ে নিজের জন্য মাংস রেখে বাকিটুকু ভাগ করে দিল থিবল্ট। ওদের কাছে নিজের অবস্থান মেনে নিল। সম্রাটের মতো ওদের ইশারা করলে চলে যেতে, পরের দিন যাতে আবার ফিরে আসে। পরের দিন সরাইখানায় বেঁচে যাওয়া মাংসটুকু বিক্রি করে দিয়ে ফিরে এলো ও। তারপর দিন বুনো শুয়োরের মাংস। অল্প দিনেই সরাইখানার সবচেয়ে বড় যোগানদারে পরিণত হলো থিবল্ট। জুতো তৈরির কাজ ছেড়ে ভাটিখানায় ঘুরে বেড়াতে লাগলো ও। কেউ কেউ ওর লাল চুল নিয়ে ঠাট্টা করার চেষ্টা করতো, কিন্তু ও পরিষ্কার বুঝিয়ে দিত এই ব্যাপারে কোনো মশকরা ও করবে না। এমন সময় ডিউক আর তার স্ত্রী লর্ড ব্যারনের বাড়িতে বেড়াতে এলো। আশেপাশের এলাকা থেকে অনেক অভিজাত লর্ড লেডিরাও যোগ দিল। থিবল্টের উচ্চাকাঙ্ক্ষার পালেও হাওয়া লাগলো। ব্যারনের শিকারের শিঙা আরও জোরে বাজতে শুরু করলো। বিশাল দল নিয়ে সে প্রতি রাতে শিকারে বেরোতো। প্রায় রাতেই ভোজ আর নাচ গান হতো। কখনো কখনো দল বেঁধে ঘুরতে বেরোতো সবাই। সাধারণ মানুষেরা তাকিয়ে দেখতো এইসব জৌলুস। থিবল্টটা আফসোস করত, কেন লর্ড হয়ে জন্ম নেয়নি, কেন সঙ্গী হিসেবে কোনো লেডিকেও পাবে না। অ্যানলেট তো হতদরিদ্র, আর মাদাম পুলে একটা জরাজীর্ণ মিলের মালিক। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ দিকে মোড় নিল। থিবল্ট এরই মধ্যে অনেকটাই শয়তানের কবজায় চলে গেছে। অল্প যা একটু ভালো অবশিষ্ট ছিল তাও ফিকে হতে বসেছে। সরাইখানা থেকে আর কত পায়? ওর মন যা চায় 1 বছর ধরে টাকা জমালেও তা হবে না। থিবল্ট শুরু করেছিল ব্যারনের হরিণ দিয়ে, তারপর অ্যান্ডলেটকে চেয়েছিল, তারপর মাদাম পুলের মিলের আশা করেছিল। এখন কোনো প্রাসাদ দুর্গ পেলেও কি ওর মন ভরবে? সুন্দর পা, নিখুঁত গোড়ালি, অভূতপূর্ব সৌরভ, দামি পোশাক, এইসব বিলাসিতাও তো চাই ওর। অবশেষে একদিনও সিদ্ধান্ত নিয়েই ফেলল। হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও গরিব থাকাটা অন্যায়। ওর সব চুল যদি লাল হয়েও যায় তবু পরোয়া করে না। ক্ষমতা ব্যবহার করে উচ্চাকাঙ্ক্ষা ওকে পূরণ করতেই হবে। 10ম অধ্যায়। সম্মানীয় ম্যাগলোয়া। নতুন বছর শুরু হয়েছে, কিন্তু থিবল্ট কী করবে সে সিদ্ধান্ত নিতে পারছে না। সরাইখানা থেকে দ্বিগুণ লাভের আশায় বেশি করে শিকার করাতে লাগলো। থিবল্টের শরীর ঠিক থাকলেও আত্মা বদলে যাচ্ছে। দিন দিন সংখ্যায় বাড়ছে মাথার লাল চুল, ভালো পোশাক, পকেটে পয়সা, সব মিলে এখন আর ওকে জুতো কারিগর বলে মনে হয় না। মনে হয় অবস্থাপন্ন কৃষক বা সচ্ছল নাগরিক, কোনো ব্যবসার কাজে এসেছে। একটা গ্রামের উৎসবে যোগ দিল ও। সেখানে বিল সাঁচার আয়োজন ছিল। বিল সাঁচার বিষয়টা বেশ উত্তেজনাকর। দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে। অনেক আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়, 1 থেকে 3 মাইল লম্বা বিলে একদিক থেকে জল ছাড়া হয় আর অন্য দিক থেকে বেরিয়ে যায় সেই জল। শুধু মাছ থেকে যায়। সেই খালি বিলে ছোট বড় সব মাছ ধরার নামই হলো বিল সেঁচা। এই কাজ সমাধা করতে হয়তো অনেক সময় 7 দিনও লেগে যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং দর্শকদের সবাই প্রস্তুত হওয়ার আগে পর্যন্ত মাছ ধরা শুরু হয় না। অনুষ্ঠান শুরুর আগেই দর্শকেরা এসে হাজির হয়, যে যেখানে পারে জায়গা করে নেয়। তারপর বিলের জল ছাড়া শুরু হয়। প্রথমে পরিষ্কার জল, তারপর একটু ময়লা, তারপর আরও ময়লা। একসময় মাছের জন্য টিকে থাকা কঠিন হয়ে ওঠে। স্রোতের উল্টো দিকে সাঁতরাতে থাকে মাছ। তখন একদল লোক নেমে সেই মাছ তুলতে শুরু করে। জীবিত মাছগুলো ঝুড়িতে ভরে ট্যাঙ্কে জমা করা হয়, আর মরা মাছ ঘাসে ফেলে রাখা হয় দিন শেষ হবার আগেই বিক্রি করার জন্য। স্লুইস গেট দিয়ে জল বেরোতে থাকে। আসল খেলাটা শুরু হয় যখন মাছের চাপে জল বেরোনো বন্ধ হয়ে যায়। মাছ তোলার দলকে তখন বিশাল সব মাছের সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়। দর্শকেরা এই সময় এসে হাততালি দিতে থাকে। এভাবে চলে 5-6 দিন। তারপর কাদার ভেতর থেকে বেরোয় ইল মাছগুলো। ওগুলোর জন্য পিস্তলধারীরা ঘুরে বেড়ায় পুকুরের ধারে। থিবল্টও হাত পা চালিয়ে বিলের কাছে যাওয়ার চেষ্টা করলো। পরে এক মহিলার জামা কুঁচকে দিল পথেই। মহিলা পরিপাটি জামা পরতে পছন্দ করে।
তাই ঘুরেই একটা ধমক মেরে বসল। পাল্টা জবাব দিতে গিয়ে তাকিয়ে থিবল্ট আবিষ্কার করলো মহিলা খুবই সুন্দরী। পিছিয়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো ও। সৌন্দর্যের জয় সবসময়। এমন যদি হতো যে মহিলা খুব ক্ষমতাশালী কিন্তু দেখতে সুন্দর নয়, তাহলেও কিন্তু থিবল্ট পাল্টা জবাব ঠিকই দিত। আবার এটাও হতে পারে মহিলার সঙ্গীকে দেখে ও অবাক হয়ে গিয়েছিল। স্বাস্থ্যবান, ষাটহর্দ একজন মানুষ, কালো রঙের পোশাক পরা, লম্বায় এতই খাটো, মাথাটা কোনো মতে মহিলার কোনোই পর্যন্ত পৌঁছেছে। ভালোই হয়েছে লোকটার হাত ধরে রাখার জন্য মহিলার শাস্তিই হয়েছে। লোকটার কাঁধের ওপর ভর দিয়ে আছে সে। বেখাপ্পা ধরনের কিছু আধুনিক চীনা মূর্তি আছে না, ছোট পা, বিশাল ভুঁড়ি, মোটা হাত, সুন্দর করে ছুটি পাতা চুল, সেগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে লোকটা। কিছু পোকাও আছে যেগুলোর পা শরীরের তুলনায় এতই ছোট যে হাঁটার বদলে গড়িয়ে যাওয়াটাই তাদের জন্য সুবিধাজনক। সেই পোকাগুলোর আকৃতির সাথেও কেমন একটা সাদৃশ্য আছে লোকটার। তবে এইসব সত্ত্বেও হাস্যোজ্জ্বল মুখ আর বন্ধুত্বপূর্ণ দৃষ্টি দেখে তার প্রতি যে কেউ আকর্ষণ বোধ করবে। লোকটা তো জীবনটা উপভোগ করতেই ধরাধামে এসেছে। মহিলাকে থিবল্টের উপর ক্ষেপে উঠতে দেখে সে বাধা দিল। ধীরে মাদাম ম্যাগলোয়া, ধীরে। এই বেচারাকে এত কঠিন কথা বলার দরকার নেই, ও নিজে থেকেই যথেষ্ট দুঃখিত। আমার এত সুন্দর জামাটা নষ্ট করবার জন্য ধন্যবাদ দেব, তাই না? থিবল্ট বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আপনি যখন তাকালেন এত সুন্দর মুখ দেখে খেয়াল করতে পারিনি কোথায় পা দিচ্ছি। 3 মাস থিবল্ট নেকড়েদের সাথে ঘুরে বেরিয়েছে, সে হিসাবে প্রশংসার ভাষাটাকে খারাপ বলা যায় না। অবশ্য মহিলা প্রশংসায় গড়ল না। থিবল্ট ভাবল ভালো পোশাক পরে আছে, কিন্তু তারপরেও মেয়েদের কৌতূহলী অন্তর্দৃষ্টি নিয়ে সে বুঝে ফেলেছে থিবল্ট তাদের সমপর্যায়ের মানুষ নয়। মহিলার সঙ্গে অবশ্য খাটো হাতে হাততালি দিয়ে বসল। বাহ, তোমাকে বেশ বুদ্ধিমান বলেই মনে হচ্ছে বন্ধু। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো। মহিলাকে উদ্দেশ্য করে বলল, কত সুন্দর করে তোমার প্রশংসা করলো। আমাদের উচিত ওকে ড্রিঙ্কের নিমন্ত্রণ দেওয়া। নেপোমুসেন, তোমাকে আমি চিনি, সবসময় তুমি ড্রিঙ্ক করার তালে থাকো। উপলক্ষ না থাকলে সুযোগ তৈরি করে নাও। ভুলে গেছো ডাক্তার তোমাকে মদ খেতে নিষেধ করেছে? তা ঠিক, তাই বলে তো ভদ্রতা প্রদর্শন করতে নিষেধ করেনি। সুজান, এই রুক্ষ মনোভাবটা তোমাকে মানাচ্ছে না। বাইরের কেউ শুনলে ভাববে একটা গাউন নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ। এই ভদ্রলোককে আমাদের সাথে বাড়ি যেতে রাজি করাও। যদি পারো, বাড়িতে পা দেওয়া মাত্র তোমার পছন্দের সিল্কের গাউন কেনার টাকা আমি দেব। এই কথায় জাদুমন্ত্রের মতো কাজ হলো। মাছ ধরার পালাও শেষের পথে। মহিলা থিবল্টের বাড়িয়ে দেওয়া হাত জড়িয়ে ধরল। থিবল্ট তো আগে থেকেই মহিলার রূপে মুগ্ধ। স্বামী স্ত্রীর কথা শুনে বুঝতে পারল মহিলা একজন ম্যাজিস্ট্রেটের স্ত্রী। বেরোবার সময় ভিড় আলগা করার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলো। থিবল্ট ভাবছে এই বেলিফের স্ত্রীর পছন্দের লোক হিসেবে কি কি সুবিধা ও ভোগ করতে পারবে। মহিলা তার নিজের সুখ কল্পনায় বিভোর। থিবল্টের দিকে তেমন একটা মনোযোগও দিচ্ছে না। মহিলার ক্ষুদে সঙ্গী ওদের পাশে হাস্যকর ভঙ্গিতে হাঁটছে আর গল্প করছে। বলতে গেলে যাত্রাপথটা সেই জমিয়ে রেখেছে। 11 অধ্যায়, ডেভিড আর গোলায়াত। ওরা হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত গেল। বেলিফ সাহেব সিঁড়ি টপকে গিয়ে বেশ কষ্ট করে ঘন্টা বাজালো। বাড়ির কর্তা অতিথি সহ বাড়ি ফিরেছে। এক সুবেশী গৃহপরিচারিকা এসে দরজা খুলে দিল। তাকে নিচু কণ্ঠে খাবার আয়োজনের আদেশ দিয়ে ঘুরল ছোটোখাটো মানুষটা। আসুন, বেলিফ নেপোমুসের বাড়িতে আপনাকে স্বাগতম। মাদামকে আগে যেতে দিল থিবল্ট, তারপর ও ড্রয়িং রুমে ঢুকলো। থিবল্ট মুগ্ধ হয়ে ঘরের চাকচিক্য লক্ষ্য করছিল। এমন সুযোগ এর আগে কখনো পায়নিও। মাদাম তার ছেলের সঙ্গে লক্ষ্য করলো ওর মুগ্ধতা, কিন্তু স্বামীর মন রক্ষার্থে অতিথিকে হাসি মুখে অভ্যর্থনা জানালো। একটু পরে অবশ্য ক্লান্তির কথা বলে ঘরে চলে গেল সে। যাওয়ার আগে থিবল্ট যেন আবার ওদের বাড়িতে আসে এই বলে হাসি মুখে বিদায় নিল।
মাদাম চলে যেতেই মসিয়ে ম্যাগলোয়া সে উপলক্ষে পান করার তোড়জোড় শুরু করলো। কোনো জমায়েতে বা বলরুমে মেয়েরা আকর্ষণীয় বটে, কিন্তু মদের আসরে পুরুষের চেয়ে উত্তম সঙ্গী আর হয় না, কি বলো? পরিচারিকা পেরিন এসে জানতে চাইল কোন ওয়াইনটা আনবে, কিন্তু ওয়াইনের ব্যাপারে কোনো মেয়েকে বিশ্বাস করতে রাজি নয় বাড়ির কর্তা। তাই জবাবে পেরিনকে নিচু হতে বলল ম্যাগলোয়া। ও ঝুঁকতে একটা চুমু খেলে ওর গালে, কিন্তু মোটেই লজ্জা পেল না মেয়েটা। সম্ভবত এটা অভিজাতদের স্বাভাবিক আচরণ। মেয়েটা হাসি মুখে আবার জানতে চাইল, স্যার কোনটা আনবো? কোনোটাই না পেরিন, ভালো ব্র্যান্ড সংখ্যায় আছে যে সঠিকটা তুমি খুঁজেই পাবে না, তাই আমি সেলারে যাচ্ছি। ছোট ছোট পায়ে দম দেওয়া খেলনার মতো করে হেঁটে সেলারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে। পার্থক্য এই, পুতুলটা দম দিয়েছেন ঈশ্বর নিজে। থিবল্ট নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। নিতান্ত কপাল গুণেই এমন বিলাসবহুল বাড়িতে বসবাসরত সৌহার্দ্যপূর্ণ স্বামী এবং সুন্দরী স্ত্রীর সঙ্গে ওর পরিচয় হয়েছে। মিনিট পাঁচেক পর দরজা খুলে বেলিফ দু হাতে আর দু বগলে দুটো দুটো 4টে বোতল নিয়ে ফেরত এলো। এরই মধ্যে সাপারের সময় হয়ে গেছে। যে সময়ের কথা তখন ডিনার হতো মধ্য দুপুরে, আর সাপার 6টা নাগাদ। 6টা বাজার আগেই অবশ্য সন্ধ্যা নেমে গেছে। তা 6টাই বাজুক কি 12টা, যদি আলো জ্বালিয়েই খেতে বসতে হয় তাহলে সেটাকে সাপার বলাই ভালো। বোতল নামিয়ে ঘন্টা বাজালো বেলিফ। পেরিন আবার এসে ঢুকলো। খাবার কখন সাজানো হবে? ম্যাগলোয়া প্রশ্ন করল। যখন আপনি চাইবেন। আমি জানি আপনি দেরি করা পছন্দ করেন না, তাই সব প্রস্তুত করেই আছি আমি। তাহলে যাও মাদামকে জিজ্ঞাসা করে আসো, এটাও বলো আমরা অপেক্ষা করছি। পেরিন চলে গেল। চলো বন্ধু, খাবার ঘরে গিয়ে অপেক্ষা করি। নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে, আর ক্ষুধা পেলে পেট ভরবার আগে চোখ ভরাই আমি। মনে হচ্ছে আপনি বেশ পেটুক মানুষ। ভোজন রসিক, ভোজন রসিক। পেটুক না, দুটোকে গুলিয়ে ফেলো না। আমি আগে যাচ্ছি, পিছনে পেছনে এসো। মসিয়ে ম্যাগলোয়া তার অতিথিকে খাবার ঘরে নিয়ে এলো। তারপর থিবল্টের পিঠ চাপড়ে জিজ্ঞেস করলো, রাঁধুনি হিসেবে মেয়েটা তোমার কেমন মনে হচ্ছে? আয়োজনটা দেখো, খুবই সাধারণ, কিন্তু আমার মন ভরে গেছে। আমার বিশ্বাস বালসাজারের ভোজও সামলাতে পারবে ও। আপনি ঠিকই বলেছেন মাননীয় বেলিফ, দেখেই যে কারো মন ভরে উঠবে। থিবল্টের চোখও উজ্জ্বল হয়ে উঠল। খুব জমকালো আয়োজন না হলেও মনে হচ্ছে বেশ উপাদেয়ই হবে। টেবিলের এক মাথায় আছে নানা রকম মশলা দিয়ে সিদ্ধ করা বড়সড় একটা মাছ। অন্য প্রান্তে শোভা পাচ্ছে বন্য শূকরের মাংস আর পালং শাক দিয়ে তৈরি করা সুস্বাদু ঝোল। এছাড়াও রয়েছে দুটো তিতির পাখি দিয়ে বানানো একটা মাংসের পাই আর কিছু আনুষাঙ্গিক ডিশ। থিবল্ট খাবার দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে পেরিনের আশাটা লক্ষ্যই করেনি। মাদাম অতিথির কাছে দুঃখ প্রকাশ করেছেন এই বলে যে তার মাথা খুব ধরেছে, পরের বারে এলে অতিথির উপযুক্ত সৎকার করবেন তিনি। বেলিফ দৃশ্যতেই খুশিতে হাততালি দিল। ওর মাথা ধরেছে, চলো বসে পড়া যাক। টেবিলে আগে থেকেই রাখা কয়েকটা বোতল পাশের সেলারের বোতলগুলোর জায়গা করে দিল। দুজনেই বেশ ক্ষুধার্ত। দ্রুতই খাবার শেষ হতে লাগলো। মাঝে মাঝে ছোটোখাটো কথাবার্তা হচ্ছে। খেতে খেতে নেপোমুসেন ম্যাগলোয়ার ইতিহাস জানালো থিবল্টকে। অর্লিয়েন্সের ডিউক লুইয়ের চার্চের আসবাবপত্র তৈরি করত ম্যাগলোয়ার বাবা। লুইয়ের ছেলের প্রধান রাঁধুনি ছিল ম্যাগলোয়া। ছোট থেকেই রান্নার প্রতি আগ্রহ তার। রান্নার দক্ষতার কারণে অভিজাত মহলে প্রবেশাধিকারও ছিল। 55 বছর বয়সে কাজ ছাড়ার সিদ্ধান্ত নেয় ম্যাগলোয়া। ডিউক তাকে ডেকে পাঠায়, জানতে চাই কী পরিমাণ সঞ্চয় করতে পেরেছে ম্যাগলোয়া তার চাকরি করে। ওর সঞ্চয়ের পরিমাণ শুনে প্রিন্স অসন্তুষ্ট হয়। যে লোক 30 বছর তাকে সেবা করছে তার এত কম সঞ্চয় থাকলে সেটা তাকে অপমানেরই নামান্তর। তাই ম্যাগলোয়াকে আরও অর্থ দেয় সে চলার জন্য, এবং বেলিফের পদটাও তার জন্য বরাদ্দ করে, যাতে একটা মোটা অঙ্কের বাৎসরিক আয় হয় ম্যাগলোয়ার। তার উপর ডিউক ওর বাড়িও সাজিয়ে দেয় বিলাসবহুলভাবে। থিবল্ট আরও জানল মাদাম ম্যাগলোয়া হচ্ছে মসিয়ে ম্যাগলোয়ার চতুর্থ স্ত্রী।
বয়স যাই হোক না কেন, স্ত্রী মারা যাবার পর আর একটা স্ত্রী গ্রহণে কোনো বাধা নেই। এরপর ম্যাগলোয়া শুরু করলো স্ত্রীর গুণকীর্তন, স্বামীর মদ খাওয়ার তীব্র বিরোধিতা করা, আর ভালো জামা কাপড়ের প্রতি দুর্বলতা ছাড়া পৃথিবীতে এমন কোনো গুণ নেই যা মাদামের নেই। একসময় নিজের গল্প বন্ধ করে ম্যাগলোয়া থিবল্টের দিকে আগ্রহের দৃষ্টিতে তাকালো। থিবল্ট ওকে সবটা সত্যি কথা বলল না, বলল সে একজন ধনী খামার মালিক, নিজের এলাকায় বিশাল বন রয়েছে ওর, বনে শিকারের উপযোগী প্রচুর মাংসও রয়েছে। শুনে খুব খুশি হলো ম্যাগলোয়া, হরিণের মাংস খুব পছন্দ করে সে। নতুন বন্ধুর মারফত শিকার করা হরিণ খাওয়ার সুযোগ পাবে। 7টা বোতল শেষ করে দুজনে থামার সিদ্ধান্ত নিল। থিবল্ট তখন বিদায় নিয়ে বেরোলো। এখন মাঝরাত, খোলা বাতাসে আসার সাথে সাথে অতিরিক্ত মদ্যপানের ফল টের পেল ও। সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোনো মতে গিয়ে একটা দেওয়ালে পিঠ ঠেকিয়ে ভারসাম্য রক্ষা করলো। এমন সময় মাথার 6 কি 8 ফুট উপরে একটা জানলা খোলার আওয়াজ পেল। মনে হলো ম্যাগলোয়া তার নতুন বন্ধুকে বোধহয় আরেকবার বিদায় জানাতে চাইছে। এরপর হঠাৎ করে ও ডান কাঁধের ওপর একটা বাড়তি চাপ পড়লো, তারপর বাম কাঁধে। বুঝতে পারলো কেউ একজন ওকে মই হিসাবে ব্যবহার করছে। মানুষটা বলে উঠল, ঠিক আছে লেভিলি, ঠিক আছে। উপরের জানলা বন্ধ হয়ে গেল। দুটো জিনিস থিবল্ট বুঝতে পারলো, কেউ ওকে লেভিলি বলে ভুল করেছে, আর কোনো প্রেমাস্পদ ওকে মই হিসাবে ব্যবহার করছে। দুটোই ওর কাছে অপমানজনক মনে হলো। মাতালের মতো হাত বাড়িয়ে আগন্তুকের জামা চেপে ধরল ও। কি করছো বুদ্ধ? কণ্ঠটা চেনা চেনা লাগলো থিবল্টের কাছে, কিন্তু ঠিক ঠাউর করতে পারলো না। আমাকে হারিয়ে ফেলার ভয় করছো? অবশ্যই। আমি জানতে চাই কে তুমি আমাকে যে মই হিসাবে ব্যবহার করলে? তুমি লেভেলি নাও? না। যেই হও, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ? তোমার কি ধারণা ধন্যবাদ দিলে এই ব্যাপারটা চুকে যাবে? সেরকমটাই আশা করছি। ভুল আশা করছো। ছাড়ো আমাকে, মাতাল কোথাকার। মাতাল? মাত্র 7 বোতল মদ খেয়েছি আমি। ছাড়ো বলছি আমাকে, ব্যাটা মদখোর। বলতে না বলতে একটি প্রচণ্ড ঘুষি এসে লাগলো থিবল্টের নাকে। এই নে, একজন সৎ ইহুদির মতো তোর পাওনা চুকিয়ে দিলাম আমি। কাকে কি বলছিস বুঝে বলিস। থিবল্ট জবাব দিল প্রতিপক্ষের বুক বরাবর ঘুষি হাঁকিয়ে। ফলাফল দেখে মনে হলো একটা ছোট্ট বাচ্চা আঙুল দিয়ে ও গাছে ধাক্কা মারার চেষ্টা করছে। তারপরে আরও একটা জোরালো ঘুষি খেলো থিবল্ট। প্রমাদ গুনল, এইভাবে ঘুষির জোর বাড়তে থাকলে তো ভূমিশয্যা নিতে হবে। হাঁটু গেড়ে বসে পড়েছিল থিবল্ট। হাতে একটা পাথর ঠেকতে সেটা তুলে নিল। উঠে দাঁড়িয়ে শত্রুর মাথা বরাবর হাঁকালো ওটা। এবারে কাজ হলো। গোড়া কাটা ওকের মতো শটান মাটিতে পড়ে গেল ওর প্রতিপক্ষ। দৌড় দিল থিবল্ট। লোকটা বেঁচে আছে কি মরে আছে দেখার জন্য পিছন ফিরে তাকালোও না। দ্বাদশ অধ্যায়। ভেড়ার পালে নেকড়ে। বেইলিফের বাড়ি থেকে বন বেশি দূর নয়। সেই বনে ঢুকতেই নেকড়েদের দল লেজ নেড়ে খুশি প্রকাশ করে ঘিরে ধরল থিবল্টকে। দু একটা কথা বলে কাছের নেকড়েটাকে একটু আদর করে পথ চলতে চলতে নিজের চিন্তায় ডুবে গেল থিবল্ট। সন্ধ্যাটা নেহাত মন্দ যায়নি ওর। নিমন্ত্রণ দাতার সাথে তাল মিলিয়ে মদ খেয়েছে, হাতাহাতিতে একজনকে পরাজিত করেছে। নিজেকেই বলল, থিবল্ট, স্বীকার করতেই হবে এখন তোমার বৃহস্পতি তুঙ্গে। বেইলিফের স্ত্রী মাদাম সুজান এমন মেয়ে আর পাওয়া যাবে না। এখন শুধু বেইলিফ মারা গেলেই হয়, স্ত্রী হোক বা প্রেমিকা। মেয়েটা পাশে থাকলে তোমাকে ভদ্রলোক না ভেবে কারো কোনো উপায় থাকবে না। যদি কোনো ভুল না করো তাহলে সবই তোমার হবে। প্রথম পরিচয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাচ্ছিল মেয়েটা, তবে বাড়ি যাবার পর কত ভালো ব্যবহারই না করলো। সময় মতো ব্যবস্থা নিলেই আর কোনো সমস্যা হবে না। যদিও বেচারা ম্যাগলোয়ার মৃত্যু আমি চাই না, চাওয়া উচিত না।
স্বাভাবিকভাবে মারা গেলে ঠিক আছে, কিন্তু হত্যার চিন্তা করাটা ঠিক হবে না। হাজার হোক ওয়াইন আর প্রচুর সুস্বাদু খাবার খাইয়েছে। তারপর একটা রহস্যময় হাসি হেসে যোগ করলো, তবে যে হারে মদ আর খাবার খায় লোকটা, ওপরে যেতে খুব বেশি সময় লাগার কথা নয়। কোনো অসুস্থতা বা অস্বাভাবিক মৃত্যু চাই না আমি ওর। আর 10 জনের ভাগ্যে যা জোটে, ওর ভাগ্যে যেন তার চেয়ে একটু বেশি জোটে। খুশিতে হাত ঘষতে লাগলো ও। হাঁটতে হাঁটতে কখন যে শহরে চলে এসেছে টেরই পায়নি। এখন ব্যাপারটা লক্ষ্য করে ইশারায় নেকড়েগুলোকে চলে যেতে বলল। নেকড়ের পাহারায় কেন বা কিভাবে চলাফেরা করছে এর ব্যাখ্যা দিতে পারবে না। তাছাড়া কোনো কুকুর দেখে ফেললে ডেকে ডেকে লোকের ঘুম ভাঙিয়ে ফেলবে। বাড়ি ফিরে থিবল্ট দেখল নেকড়েগুলো তখন বিদায় নিলেও ঠিকই ওর ঘরের সামনে এসে অপেক্ষা করছে। ওগুলোকে পরের রাতে একই সময়ে আবার আসতে বলল ও। বাড়ি পৌঁছতে যদি রাত 2টো বেজে যায়, থিবল্টের ঘুম কিন্তু সকাল সকালই ভাঙল। ম্যাকলোয়াকে যে জমির কথা বলেছে ও, সেটা আসলে অরলিয়েন্সের ডিউকের। ও একটা পরিকল্পনা করেছে। বেইলিফ শিকারের আগ্রহ প্রকাশ করেছিল, সে কারণেই সকাল সকাল ওঠা। সারাদিন ঘুরে হরিণ, বুনো শুয়োর, খরগোশের ডেরাগুলো খুঁজে বার করল থিবল্ট। অন্ধকার নামলে নেকড়েদের মতো ডাক ছাড়ল ও। সেই শুনে বুড়ো বাচ্চা সমেত নেকড়ের দল আরও ভারী হয়ে ছুটে এলো। থিবল্ট নিজেও ওদের সঙ্গে আজ শিকারে যাবে। সেই রাতে শিকার যেটা হলো তা ভাষায় বর্ণনা করা কঠিন। সারা রাত বন জুড়ে হুটোপুটির আওয়াজ শোনা গেল। নেকড়েরা দলবদ্ধ হয়ে শিকার করছে আর থিবল্ট তাদের সাথে ছুরি হাতে কাটাকাটি করছে। হরিণ, শুয়োর, খরগোশ সব রকম শিকারই হলো সে রাতে। থিবল্টের ঘরের সামনে শিকারের স্তূপ জমে গেল। সকালে একটা ঠেলা ভর্তি করে মাংস নিয়ে গেল ও বিক্রি করতে, আর সেরা মাংসগুলো রেখে দিল মাদাম ম্যাকলোয়ার জন্য। নিজে না গিয়ে আগে উপহার পাঠানোর বুদ্ধিটা মাথায় এলো ওর। এক লোককে টাকা দিল শিকারগুলো বেইলিফের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। একটা কাগজে লিখে দিল মসিয়ে থিবল্টের পক্ষ থেকে। একটু পরেই ও রওনা হলো। যতক্ষণে পৌঁছলো ততক্ষণে শিকারের মাংস টেবিলে রাখা হয়েছে। খুশির চোটে হাত মিলিয়ে বন্ধুকে জড়িয়ে ধরার চেষ্টা করলেও বেইলিফ উচ্চতার স্বল্পতা আর স্বাস্থ্যের আধিক্যের কারণে ব্যর্থ হলো। তারপর সে হয়তো ভাবলেও সে নিজে যা পারেনি সে কাজে মাদাম ম্যাকলোয়া হয়তো সাহায্য করতে পারবে। দরজার কাছে গিয়ে উচ্চ স্বরে ডাকলো, সুজান, সুজান। স্বামীর ডাক শুনে উপর থেকে নেমে এলো সুজান। এসে দেখলো তার স্বামী ঘুরে ঘুরে টেবিলে রাখা শিকারগুলো দেখছে। দেখো দেখো সুজান, হাতে তালি দিয়ে বলল ম্যাকলোয়া। দেখো থিবল্ট কী করেছে। ও এমন একজন লোক যে জানে কিভাবে কথা রাখতে হয়। সেদিন কথা দিয়েছিল আমাদের শিকারের মাংস খাওয়াবে, আর আজ গাড়ি ভর্তি করে পাঠিয়ে দিয়েছে। ওর সাথে হাত মেলাও, ধন্যবাদ জানাও ওকে। স্বামীর কথা অনুযায়ী হাত মেলালো মাদাম। চুমু খাবার জন্য গাল এগিয়ে দিল। টেবিলের শিকারগুলোর দিকে তাকালো সে। কোনটা দিয়ে কি রান্না হবে সে নির্দেশনা দিল ম্যাকলোয়া। স্বামীর এই উচ্ছ্বাসের তুলনায় স্ত্রীকে কিন্তু কিছুটা ম্লান বলে মনে হলো। তবে মাদাম জানাতে ভুলল না থিবল্টকে শুধু খেয়েই না, থেকেও যেতে হবে। এই আমন্ত্রণে থিবল্টের খুশি সহজেই অনুমেয়। যতক্ষণে মাদাম জোয়েল পেরিন উপাদেয় খাবার প্রস্তুত করছে ততক্ষণ থিবল্ট একসাথে গলা ভেজানোর প্রস্তাব রাখল। থিবল্ট রাঁধুনির নামও মনে রেখেছে দেখে অবাক হলেন মাদাম ম্যাকলোয়া। একটু পরেই সেলার থেকে ফ্রান্সে কম পরিচিত ডাচ ভারমুথ আনা হলো গলা ভেজাবার জন্য।
তৈরি হবার জন্য নিজের ঘরে ফিরে গেল সুজান। ফেরার পর তার ওপর থেকে চোখ ফেরাতে কষ্ট হচ্ছিল থিবল্টের। চোরা দৃষ্টি হানছে ও সুজানের দিকে। শুধু তাই নয়, দুঃসাহস দেখিয়ে টেবিলের তলা দিয়ে হাঁটুর গুঁতো দিচ্ছে মহিলার হাঁটুতে। সুজান একসময় চোখ তুলে থিবল্টের দিকে তাকালো, তারপর হঠাৎই ফেটে পড়ল হাসিতে। বেইলিফও একটু চমকে উঠল। থিবল্টের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কী ঘটেছে। তারপর চেঁচিয়ে উঠে বলল, বন্ধু, আগুন লেগে গেছে তো। দাঁড়িয়ে পড়ল থিবল্ট। কোথায়, কিভাবে? তোমার চুলে, বলেই জরুরি ভঙ্গিতে জল দিয়ে আগুন নেভাতে লাগলো সে। হাত তুলে নিষেধ করে বসে পড়ল থিবল্ট। বুঝে ফেলল কী ঘটেছে। গত দুদিনের দৌড়োদৌড়িতে ভুলেই গিয়েছিল আজ চুল ঢেকে আসার কথা। তাছাড়া বিগত দিনগুলোতে ছোটোখাটো অনেক ইচ্ছাও পূরণ করেছে, তাতে লাল চুলের সংখ্যা আরও বেড়ে গেছে ওর। অস্বস্তি ঢাকার চেষ্টা করলো। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন, কিন্তু কিন্তু এখনও কিছুটা ভয় মেশানো দৃষ্টিতে চুলের দিকে তাকিয়ে আছে বেলিফ। এটা কিছু না, চুলের এই রং দেখে ভয় পাওয়ার কিছু নেই। একবার গরম কয়লা ভর্তি একটা পাত্রের কারণে মায়ের চুলে প্রায় আগুন লেগে গিয়েছিল। প্রচণ্ড ভয় পেয়েছিল মা, আমার জন্মের আগের কথা। সেই কারণেই রংটা এমন হয়েছে। হাসি থামাবার জন্য জল খেলো মাদাম সুজান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজই প্রথম এটা চোখে পড়ল। তাই আর কিছু বলার মতো কথা খুঁজে পেল না থিবল্ট। আগের দিন আমি আপনাকে ভালো মতোই লক্ষ্য করেছি, কিন্তু আপনার চুল তো সেদিন কালোই ছিল। এই কথায় থিবল্টের আশার পালে হাওয়া লাগলো। আহ মাদাম, আপনি নিশ্চয়ই এই প্রবাদগুলো শুনেছেন, রক্তিম চুল উষ্ণ হৃদয়। আর এটা কিছু মানুষ বাজে জুতোর মতো, বাইরে সুন্দর ভিতরে ক্ষত। জুতোর উদ্ধৃতি শুনে মুখ কোঁচকালো মাদাম সুজান, কিন্তু তার স্বামী স্ত্রীর সঙ্গে একমত হতে পারল না। বললে, থিবল্ট তো খাঁটি কথাই বলেছে। এরপর আর এ বিষয়ে কোনো কথা হলো না। মাদাম সুজানের চোখ কিন্তু বারবার চুলের দিকে চলে যাচ্ছে। বিষয়টা থিবল্টকে অস্বস্তিতে ফেলে দিল। হাত দিয়ে চুল ঠিক করার প্রয়াস করলো ও, কিন্তু চুলগুলো তো আর মানুষের চুল নেই, ঘোড়ার চুলের মতো খাড়া হয়ে গেছে, কিছুতেই ঠিক করা যাচ্ছে না। তবে আসার কথা, হাঁটুর ব্যাপারে মাদাম সুজান কোনো অভিযোগ করেনি। এতে করে থিবল্টের ধারণা হলো কিছুটা অগ্রসর হওয়া গেছে। অনেক রাত পর্যন্ত ওরা বসেছিল। এর মধ্যে বেশ কয়েকবার সুজান অন্য ঘরগুলোও ঘুরে এসেছে। সেই ফাঁকে ম্যাগলোয়াও সেলারে ঢুঁ মেরে এসেছে। গোপনে আনা অনেক বোতল জমে গেছে বেলিফের ওভারকোটের ভেতরে। পুরো দস্তুর নেশার ঘোরে ডুবে আছে সে। মাদাম সুজানকে প্রেম নিবেদনের জন্য এটাই উপযুক্ত সময়। থিবল্ট রাতের মতো ওঠার ইচ্ছা প্রকাশ করলো। সে রাতের পানাহার পর্ব ওখানেই শেষ হলো। পেরেন থিবল্টকে নিয়ে গেল তার ঘরে। ওকে জিজ্ঞেস করে থিবল্ট জেনে নিল কার ঘর কোনটা। মাদাম সুজান তার স্বামীকে ঘরে যেতে সাহায্য করেছে। এদিকে পা টিপে টিপে নিজের ঘর থেকে বেরোলো থিবল্ট। মাদাম সুজানের ঘরের দরজার কাছে এসে কান পাতল। ভেতরে কোনো শব্দ শোনা গেল না। চাবিটা দরজার তালার সাথেই লাগানো। এক মুহূর্ত অপেক্ষা করে চাবি ঘোরালো ও। ঘরটা অন্ধকার, তবে সেটা কোনো সমস্যা না। নেকড়েদের সাথে থেকে থেকে থিবল্ট এখন অন্ধকারেও দেখতে পায়। ঘরের চারদিকে চোখ বুলিয়ে কোথায় কি আছে দেখে নিল। তারপরে সবচেয়ে দূরের জানলার পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো। ওর হৃৎপিণ্ডটা ধুক ধুক করছে। সুজান ঘরে ঢুকলো। দরজার আওয়াজটা ক্রলের সেই মিলের চাকার অশুভ আওয়াজের কথা মনে করিয়ে দিল। ওর প্রাথমিক পরিকল্পনা ছিল মাদাম সুজান ঘরে ঢোকা মাত্র বেরিয়ে আসা, কিন্তু এখন মনে হচ্ছে তাহলে তো সুজান চেঁচামেচি করে লোক জড়ো করে ফেলবে। তার চেয়ে সুজান ঘুমিয়ে পড়লে না হয় বেরোনো যাবে। ও সুজানকে ভালোবেসে ফেলেছে, এই কথাটা নিজেকে বোঝাতে গিয়ে সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছে থিবল্ট। কালো নেকড়ের ছত্রছায়ায় থাকলেও নতুন প্রেমিকের মতোই নার্ভাস বোধ করছে ও। সুজান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর শুরু করলো সাজতে। মনে হচ্ছে কোনো একটা ভোজ বা উৎসবে যাবে। খুব যত্নের সাথে কাপড় বাছাই করছে সে। গলায় হাতে গয়না পরছে, চুল ঠিক করছে। এসবের মানে খুঁজে পেল না থিবল্ট।
জানলায় শব্দ হতে চমকে উঠল ও। সুজানও আলো নিভিয়ে জানলায় উঁকি দিল। ফিসফিস করে কথা শোনা গেল, কিন্তু কিছু বোঝা গেল না। পর্দা একটু সরাতে দেখতে পেল কেউ একজন জানালা বেয়ে উঠে আসছে। আগের রাতের ঘটনা মনে পড়ে গেল থিবল্টের। এই জানালা থেকেই সম্ভবত ওর দু কাঁধকে মই বানিয়ে নেমেছিল লোকটা। তাই যদি হয়ে থাকে, তার মানে সে মাদাম ম্যাগলোয়ার পরিচিত। এখন যে উঠছে সম্ভবত সেই একই লোক। সুজান হাত বাড়িয়ে আগন্তুককে উঠতে সাহায্য করলো। বিশাল দিয়েই একটা লোক আসবাবপত্র কাঁপিয়ে লাফ দিয়ে ঘরে এসে ঢুকলো। সাবধান মাই লর্ড, আমার স্বামী ঘুমাচ্ছে, এত শব্দ হলে জেগে যাবে ও। কিন্তু সুন্দরী, আমি তো আর পাখির মতো হালকা নই। কণ্ঠস্বরে থিবল্ট বুঝল এই লোকটাই আগের রাতের সেই লোকটা। অবশ্য নিচে যখন অপেক্ষা করছিলাম তখন মনে হচ্ছিল পাখির মতো ডানা থাকলে ভালো হতো, উড়ে চলে আসতে পারতাম। আমারও মাই লর্ড, আপনাকে শীতের রাতে বাইরে দাঁড় করিয়ে রাখতে খুবই খারাপ লাগছিল, কিন্তু কি করব, আমাদের অতিথি এই আধ ঘন্টা আগে ঘুমোতে গেল। আর গত আধ ঘন্টা কী করছে? মসিয়ে ম্যাগলোয়া যেন রাতে আমাকে আর বিরক্ত করতে না আসেন তার ব্যবস্থা করছিলাম। হৃদয়েশ্বরী, সব দিকে তোমার খেয়াল থাকে। কি যে বলেন না। মুখ বন্ধ হয়ে যাওয়ায় কথাটা শেষ করতে পারল না সুজান। আবার হতাশ হলো থিবল্ট। কাশির শব্দ শুনে ওর চিন্তায় ছেদ পড়ল। কাশি থামার পর লোকটা বলল, জানলাটা মনে হয় বন্ধ করা উচিত। ও মাই লর্ড, আগেই বন্ধ করা উচিত ছিল। মাদাম উঠে গিয়ে জানালা বন্ধ করে ভালো মতো পর্দা টেনে দিল। আগন্তুক এরপর একটা চেয়ার নিয়ে ফায়ারপ্লেসের সামনে গিয়ে বসলো। অনেকক্ষণ ঠান্ডার মাঝে দাঁড়িয়ে থাকার পর এটাই স্বাভাবিক। সুজান তার চেহারের পেছনে হাত রেখে দাঁড়ালো। দেখে রাগ বাড়তে লাগলো থিবল্টের। শরীর কিছুটা গরম হওয়ার পর আগন্তুক জিজ্ঞেস করলো, তাই লোকটা, মানে তোমাদের অতিথিটা কে? মাই লর্ড, আপনি ওকে খুব ভালো করেই চেনেন মনে হচ্ছে। কি, সেই রাতের মাতালটা নাকি? সেই। ওকে যদি আর একবার পাই না হাতের কাছে। সঙ্গীতের মতো মধুর সুরে সুজান উত্তর দিল, এমন অশুভ চিন্তা মনে ঠাঁই দেবেন না। পবিত্র ধর্মের উপদেশ অনুসারে শত্রুকে ক্ষমা করতে শেখা উচিত আমাদের। আরও একটা ধর্ম অবশ্য আছে, তুমি সেই ধর্মের দেবী আর আমি সামান্য এক অনুসারী। ওই বদমাসটার ক্ষতির চিন্তা করা আমার উচিত না। ওর অন্যায়ভাবে করা আঘাতে আমি জ্ঞান হারাই। আমাকে অজ্ঞান দেখে তুমি তোমার স্বামীকে ডেকে তুললে। সে এসে আমাকে তোমার জানালার নিচে আবিষ্কার করে ভেতরে নিয়ে গেল। তুমি দয়া পরবশ হয়ে আমাকে থাকতে দিতে রাজি হলে। সেভাবে চিন্তা করলে ওর কারণেই তোমার বাড়িতে প্রবেশের আমার এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। তারপরেও ব্যাটাকে যদি আমার চাবুকের নাগালে পাই, সেটা ওর পক্ষে মোটেই সুখকর হবে না। দেখা যাচ্ছে আমার ইচ্ছা আবারও একজনের সুবিধা করে দিয়েছে। নেকড়ে সাহেব, আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে দেখা যাচ্ছে। ভবিষ্যতে আমি এমনভাবে ভেবেচিন্তে চাইব যাতে ছাত্রই তখন শিক্ষক হয়ে ওঠে। থিবল্ট মনে করার চেষ্টা করছিল কণ্ঠটা কার খুব চেনা চেনা লাগছে। একটা কথা বলতে পারি যেটা শুনলে বেচারার উপর আপনার আরও রাগ বেড়ে যাবে। কি? আপনার ভাষায় সেই অকর্মার ঢেকি আমার সাথে প্রেম করতে চাইছে। ফু! সুজান হাসতে হাসতে বলে, সত্যি কথা। কি? ওই বজ্জাতটা কোথায়? বিল চাপাবে দিব্যি। ওকে আমার কুকুরের মুখে ছুঁড়ে দেব। বলতে বলতে উত্তেজনায় দাঁড়িয়ে গেল লোকটা, এবং এই কথা শোনার সাথে সাথেই লোকটাকে চিনে ফেলল থিবল্ট। আহ, লর্ড ব্যারন, আপনিই তাহলে এসেছেন। ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই মাই লর্ড। প্রেমিকের কাঁধে হাত রেখে আবার বসিয়ে দিল সুজান। আপনিই একমাত্র মানুষ যাকে আমি ভালোবাসি। আর যদি তা নাও হতো, অমন কপালের মাঝে লাল চুলওয়ালা লোককে ভালোবাসতে আমার বইয়েই গেছে। ডিনারের কথা মনে যাওয়ায় আবার হাসতে শুরু করলো সে। বেলিফের স্ত্রীর প্রতি একটা ভয়ঙ্কর রাগ জমে উঠল থিবল্টের মনে। বিশ্বাসঘাতিনী, এই মুহূর্তে এই ঘরে তোর ভালো সৎ দয়ালু স্বামীর প্রবেশের বিনিময়ে বিসর্জন দিতে রাজি নেই এমন কিছু নেই আমার। থিবল্টের ইচ্ছেটা পোষণ করার সাথে সাথেই
খুলে গেল ঘরের দরজা। হাতে একটা মোমবাতি নিয়ে ভেতরে প্রবেশ করলো মসিয়ে ম্যাগলোয়া। মাথার লম্বা টুপিটার কারণে তাকে 5 ফুটের মতো লম্বা মনে হচ্ছে। আহ, চমৎকার মাদাম ম্যাগলোয়া, এবার আমার হাসার পালা, নিচু স্বরে বলল থিবাল্ট। 13 অধ্যায়। সুজান ব্যারনকে ফিসফিস করে কি বলছে খেয়াল করতে পারেনি থিবাল্ট। শুধু দেখল টোলে উঠে অজ্ঞানের মতো করে ব্যারনের উপর পড়ে গেছে মাদাম। ম্যাগলোয়া মোম হাতে বিস্মিতভাবে দৃশ্যটা দেখল। ব্যারন ও বেইলিফের মধ্যে বিস্ময় ছাড়া আর কিছু দেখতে না পেয়ে স্বাভাবিক সুরে প্রশ্ন করল, আরে ম্যাগলোয়া, কি অবস্থা আপনার? আপনি নাকি মাই লর্ড? বেইলিফ চোখ বড় বড় করে পাল্টা প্রশ্ন করল। আপনাকে এখানে দেখতে পাবো জানলে এই পোশাকে আসতাম না। আরে ছাড়ুন, না না মাই লর্ড, অনুমতি দিন, জামাটা পাল্টে আসি। ব্যস্ত হবার কোনো দরকার নেই। মাঝরাতে বন্ধুর সাথে কোনো পোশাকে দেখা করাটা অন্যায় নয়। তাছাড়া এখন আরও জরুরি বিষয় আমাদের মনোযোগ দেওয়া উচিত। কি বিষয় মাই লর্ড? মাদাম ম্যাগলোয়া অজ্ঞান হয়ে গেছেন, ওনার জ্ঞান ফেরানো দরকার। সুজান অজ্ঞান হয়ে গেছে? ঈশ্বর! মোমটা চিমনির উপর নামিয়ে রাখলো বেলিফ। কীভাবে হলো? দাঁড়ান দাঁড়ান মসিয়ে ম্যাগলোয়া, আগে মাদামকে একটু ভালোভাবে আরাম কেদারায় বসিয়ে দিই। ঠিক বলেছেন, কিন্তু এমনটা কিভাবে হলো? এত রাতে আমাকে আপনার বাড়িতে আবিষ্কার করে দয়া করে খারাপ কিছু ভাববেন না। প্রশ্নই আসে না মাই লর্ড, আপনার বন্ধুত্ব পেয়ে আমরা গর্বিত, আর মাদাম ম্যাগলোয়ার বিশ্বস্ততার ওপর আমার পূর্ণ আস্থা আছে। যে কোনো সময় আপনার উপস্থিতি আমাদের বাড়িকে সম্মানিতই করবে। বিড়বিড় করে থিবল্ট বলল, লোকটা কি আসলে উজবুক না চালাক? হবে কিছু একটা, দেখা যাক। একটা ভেজা কাপড় দিয়ে স্ত্রীর কপাল মুছতে মুছতে প্রশ্ন করল ম্যাগলোয়া, যাই হোক, আমার জানতে ইচ্ছা করছে কিভাবে আমার স্ত্রীর এই অবস্থা হলো। বলছি, এক বন্ধুর সাথে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা জানালায় এক মহিলা ইশারায় আমাকে সাহায্যের আবেদন করছেন। ঈশ্বর! তারপর আমার মনে পড়ল এটা তো আপনার বাড়ি। কি এমন হতে পারে যে মাদাম ম্যাগলোয়া কোনো বিপদে পড়েছেন? আপনি ভালো মানুষ মাই লর্ড, আশা করি সত্যি সত্যি তেমন কোনো বিপদ হয়নি। ঠিক তার উল্টো। কি বলছেন? কিন্তু আমার স্ত্রী বিপদে পড়ে প্রথমে আমাকে ডাকলো না কেন? প্রথমে আপনাকেই ডাকবেন ভেবেছিলেন, কিন্তু পরে চিন্তা করলেন এখানে আসলে আপনিও বিপদে পড়তে পারেন, এমনকি আপনার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। ফ্যাকাশে হয়ে গেল বেইলিফ। আমার জীবন আপনার ভাষ্যমতে বিপন্ন? এখন যেহেতু আমি আছি তাই আর বিপদের আশঙ্কা নেই। দয়া করে বলুন মাই লর্ড। স্ত্রীকেই জিজ্ঞেস করতাম, কিন্তু দেখতেই পাচ্ছেন সে জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। ঠিক আছে, শুনুন। আমি দৌড়ে তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, মাদাম ম্যাগলোয়া, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? উনি উত্তর দিলেন, মাই লর্ড, গতকাল এবং আজকে এক লোকের আতিথেয়তা করছেন আমার স্বামী, কিন্তু সেই লোকটা সন্দেহজনক। ম্যাগলোয়ার বন্ধু সেজে আছে, কিন্তু আমার সাথে প্রেম করার চেষ্টা করছে। আপনাকে বলেছে এই কথা? হুবহু এই কথাই বলেছেন। আমরা কি বলছি সেটা আশা করি উনি শুনতে পাচ্ছেন না। কিভাবে শুনবেন? অজ্ঞান হয়ে আছেন। ঠিক আছে, জ্ঞান ফিরলে জিজ্ঞেস করবেন না হয়। যদি আমার কথা না মেলে আপনি আমাকে যা খুশি বলতে পারেন। এইসব লোক তো খুবই ভয়ঙ্কর দেখছি, সাপের মতো। আরও শুনতে চান? হ্যাঁ, আমি মাদামকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে নিশ্চিত হলেন সে আপনার সাথে প্রেম করার চেষ্টা করছে? হ্যাঁ, কিভাবে বুঝলো? বেইলিফ বলল, আমি তো কিছুই টের পাইনি। টেবিলের নিচে তাকালেই বুঝতে পারতেন। টেবিলের ওপর আর নিচ দু জায়গায় তো একসাথে তাকানো সম্ভব ছিল না। হ্যাঁ, তাই তো। আসলে সত্যি কথা বলতে কি মাই লর্ড, আমরা চমৎকার সাপার করেছি। খালি একবার চিন্তা করুন, কচি বুনো শুয়োরের কাটলেট। হ্যাঁ, আমার গল্পের সাথে আপনার স্ত্রীর জীবন এবং সম্মান জড়িত। সেই গল্প শোনার বদলে এখন আমাকে সাপারের গল্প শোনাবেন? ও সত্যিই তো, বেচারি সুজান। ওর হাতটা বের করতে সাহায্য করবেন? তালুটা ঘষে দিতাম।
স্ত্রীর হাত ঘষতে ঘষতে গল্পের বাকিটা শুনতে চাইল ম্যাকলোয়া। কোথায় থেমেছিলাম? বলছিলেন বেচারি সুজান, তাকে সতীসাধ্যী সুজানও বলা চলে, তা তো বলতেই পারেন। অবশ্যই বলি। বেচারি সুজান বুঝতে পেরেছিল, ও হ্যাঁ, আপনার অতিথি প্যারিসের মতো আপনাকে মেনেলাউস বানানোর চেষ্টা করেছে। যে মনে আছে কখন আপনার স্ত্রী টেবিল ছেড়ে উঠে যান? ঠিক মনে নেই মাইলর্ড, আমি একটু... ঠিক আছে, তিনি টেবিল ছেড়ে উঠে বলেন যে বিছানায় যাওয়ার সময় হয়েছে। আমি সর্বশেষ 11টার ঘন্টা বাজতে শুনেছি। তখনই আড্ডাটা ভাঙে। আমি বোধহয় টেবিল ছাড়িনি তখনও। না, মাদাম আর আপনার অতিথি ছেড়েছিলেন। মাদাম সুজান পেরিনকে বলেন অতিথিকে ঘরে নিয়ে যেতে, তারপর বিশ্বস্ত স্ত্রীর মতো আপনাকে বিছানায় শুইয়ে নিজের ঘরে চলে আসেন। আবেগ ভর করল বেইলিফের কণ্ঠে। আমার লক্ষ্মী সুজান। ঘরে একা হঠাৎই ভয় পেয়ে যান মাদাম সুজান। জানলাটা খুলে দেন তিনি, বাতাস এসে মোমটা নিভিয়ে দেন। হঠাৎ একটা আতঙ্ক পেয়ে বসলে কেমন লাগে নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ, আমি নিজেও তো একটু ভীতু। ওনাকে ওই আতঙ্কই পেয়ে বসেছেন। আপনাকে ডাকার সাহস পেলেন না। প্রথম যে ঘোর শহরকে দেখলেন, ভাগ্যক্রমে আমি সাহায্যের জন্য ডেকে বসলেন। কি সৌভাগ্য মাই লর্ড, তাই না? আমি দৌড়ে এসে আমার পরিচয় দিলাম। উনি বললেন, উপরে আসুন মাই লর্ড, উপরে আসুন তাড়াতাড়ি, আমি নিশ্চিত আমার ঘরে কেউ ঢুকেছে। আপনিও নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন। একদম না, সদর দরজার ঘন্টা বাজিয়ে ঘরে ঢুকতে গেলে সময়ের অপচয় হবে, তাই লেভিলিকে আমার ঘোড়াটা রাখতে দিলাম। ভেতরের লোকটা যাতে পালাতে না পারে সেজন্য বারান্দা দিয়ে উঠে ভিতরে ঢুকে জানালা বন্ধ করে দিলাম। ঠিক তখনই দরজা খোলার শব্দে আর সহ্য করতে না পেরে মাদাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মাই লর্ড, আমি কিছুই কিন্তু বানিয়ে বলিনি। মাদাম উঠলে আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন। দেখুন মাই লর্ড, ও একটু নড়ছে, তাই তো? একটা পালক পুড়িয়ে নাকের নিচে ধরুন। পালক? হ্যাঁ, এসব ক্ষেত্রে খুব কাজের। নাকের নিচে ধরুন, সাথে সাথে জ্ঞান ফিরবে। এখন পালক কোথায় পাবো? আমার হ্যাট থেকে নিন। হ্যাট থেকে একটা উট পাখির পালক ভেঙে ম্যাকলোয়াকে দিল ব্যারন। সেটা পুড়িয়ে ধোঁয়া মাদামের নাকের নিচে ধরল বেইলিফ। সাথে সাথে ফল পাওয়া গেল। হাঁচি দিয়ে উঠল সুজান। বেইলিফের খুশি আর দেখে কে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ফিরেছে, আমার স্ত্রীর জ্ঞান ফিরেছে। মাদাম ম্যাকলোয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। মাই লর্ড বেঁচে গেল, ও বেঁচে গেল, চেঁচিয়ে বলল বেলিফ। মাদাম ম্যাকলোয়া চোখ খুলে প্রথমে বেলিফের দিকে তাকালো, ব্যারনের দিকে ফিরে চোখ বড় বড় হয়ে গেল তার। তারপর আবার বেলিফের দিকে তাকালো। ম্যাকলোয়া, সত্যিই তুমি তো? ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখার পর তোমাকে দেখে কি যে ভালো লাগছে। থিবল্ট বিড়বিড় করল, অসৎ রমণী, যাকে যেসব মহিলাদের পেছনে ছুটেছি, না পেলে অন্তত তাদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা আমি খুঁজে পেলাম। আমার মিষ্টি সুজান, ওটা দুঃস্বপ্ন ছিল না। যা দেখেছ সবই সত্যি ছিল। হ্যাঁ, মনে পড়েছে। তারপর এমনভাবে ব্যারনের দিকে তাকালো যেন তাকে প্রথমবারের মতো দেখছে। বলল, মাই লর্ড, আপনার কাছে অনেক বাকোয়াজ করেছি। আশা করি আমার স্বামীকে সেসবের জন্য কিছু বলেননি। কেন বলবো না, বলতে পারেন। একজন সতী নারীর জানা উচিত নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। সেজন্য তার স্বামীকে এসব কিছু বলে বিব্রত করার কোনো মানে হয় না। আমি আমার বন্ধুকে সবই জানিয়েছি। আপনি কি এও বলেছেন যে পুরো সময়টা ওই লোকটা থেকে থেকে আমার হাঁটু স্পর্শ করেছিল? অবশ্যই বলেছি। ইতর, বেইলিফ বলে উঠল। তারপর ন্যাপকিন তুলতে গিয়ে টেবিলের নিচে তার হাত পেয়েছিলাম। আমার বন্ধুর কাছ থেকে কিছুই লুকোয়নি। বদমাস, চেঁচিয়ে উঠল বেইলিফ। ঘোরগ্রস্ত ম্যাকলোয়ার চোখ বন্ধ থাকা অবস্থায় আমাকে জোর করে চুমু খেয়েছিল সে, এটাও বলেছেন? আমার মতে একজন স্বামীর সব সত্য জানা উচিত। চরিত্রহীন, আবারও চেঁচিয়ে উঠল বেইলিফ। আপনি কি এটাও বলেছেন ঘরে আসার পর বাতাসে মোম নিভে গেল, তখন ঘরের পর্দাটা নড়ে ওঠায় আমি ভেবেছিলাম লোকটা বুঝিয়ে আমার ঘরে ঢুকেছে, তাই সাহায্যের জন্য আপনাকে ডেকেছিলাম? না, বলতে যাচ্ছিলাম, তখনই আপনি হাঁচিটা দিলেন।
শয়তান! গর্জে উঠে টেবিলের ওপর রাখা ব্যারনের তলোয়ারটা নিয়ে স্ত্রীর নির্দেশ করা জানলার দিকে ছুটল বেলিফ। ও যদি পর্দার আড়ালে থাকে আমি ওকে দু টুকরো করে ফেললো বলে বার কয়েক তলোয়ার চালালো সে। তলোয়ারের আঘাতে পর্দা সরে যেতে থিবল্টের ওপর চোখ পড়ল বেইলিফের। সে আশা করেনি পর্দার আড়ালে কেউ থাকবে। একটু আগে হম্বিতম্বি করলেও ওকে দেখে পিলে চমকে গেল বেইলিফের। হাত থেকে শব্দ করে পড়ে গেল তলোয়ারটা। ঘরের বাকি দুজনেও চমকে উঠল থিবলকে দেখে। তাদের বলা গল্পটা যে এতখানি সত্যি হয়ে উঠবে সেটা তারা ধারণাও করেনি। ব্যারনও চিনতে পারল থিবলকে। ওর কাছে গিয়ে ব্যারন বলল, আরে তুই সেই শুয়োর মারা বর্ষাওয়ালা লোকটা না? শুয়োর মারা বর্ষাওয়ালা লোক? বেইলিফের দাঁতের সাথে দাঁত বাড়ি খাচ্ছে। এখন অবশ্য মনে হয় না ওর কাছে কোনো বর্ষা আছে বলে দৌড়ে গিয়ে স্ত্রীর পিছনে লুকিয়ে পড়ল ভীতু লোকটা। ভয় পাবেন না, বর্ষা নিয়ে আসলেও কথা দিচ্ছি ওর হাতে বেশিক্ষণ থাকতো না ওটা। হ্যাঁ, এটা তো চোরা শিকারি, থিবলকে উদ্দেশ্য করে বলল ব্যারন। ডিউকের এলাকায় শিকার করেই ক্ষান্ত হওনি, এবার ম্যাগলোয়ার এলাকাতেও হানা দিয়েছ? চোরা শিকারি? উনি ভূস্বামী আর অনেক খামারের মালিক নন? শত শত একক জমি ওনার নয়? কি বলছেন? ওই আজগুবি গল্প শুনিয়েছে? মুখ আছে বলতে হবে। হ্যাঁ, খাবার জোটে না, সামান্য একজন স্যাবট কারিগর। আমার লোকেরা যেসব কাঠের জুতো পরে এগুলোই ওর সম্পত্তি, ওগুলোই বানায় ও। ঘৃণায় মুখ কুঁচকে ফেলল আদাম ম্যাগলোয়া। বেলিফের মুখও লাল হয়ে গেল। খুদে মানুষটা দাম্ভিক বা উদ্ধত হয়তো নয়, কিন্তু প্রতারণা সে পছন্দ করে না। একজন জুতো কারিগরের সাথে ওয়াইন পান করতে তার আপত্তি নেই, কিন্তু একজন মিথ্যেবাদী এবং বিশ্বাসঘাতকের সাথে আছে। এত সব অপমানের মুখেও হাসি মুখে দাঁড়িয়েছে থিবল্ট। ওর কথা বলার পালা হয়েছে এবার। ও এখন প্রতিশোধ নিতে পারবে। ওর যে উঁচু অবস্থানের লোকের সাথে কথা বলায় এখনো অভ্যস্ত সে। বলতে শুরু করলো ও, শয়তান আর তার শিঙের দিব্যি মাই লর্ড, আমি যদি আপনার মতো করে অন্যকে নিয়ে গল্প বানাতে পারতাম, এই অবস্থায় দাঁড়িয়ে এখন কি বলতে হবে সে নিয়ে আমাকে কোনো চিন্তাই করতে হতো না। এই কথার ভেতরের আক্রমণটুকু লর্ড ভে আর বেইলিফের স্ত্রী দুজনেই টের পেল। জ্বলন্ত চোখে থিবল্টের দিকে তাকিয়ে রইল দুজন। নির্লিপ্ত ভঙ্গিতে মাদাম বলল, ও নিশ্চয়ই এখন আমার নামে বানিয়ে বানিয়ে মুখরোচক গল্প বলবে। থিবল্ট আত্মসংযম করে বলল, ভয় নেই মাদাম, আমাকে কিছুই বানিয়ে বলতে হবে না। বদমাস, দেখেছ আমি ঠিকই বলেছি। আমার নামে ও এবার আজে বাজে কথা বলবে। ওর ডাকে সাড়া দিইনি আমি, তার শোধ নেবে। এই ফাঁকে ব্যারন তলোয়ার নিয়ে এগোচ্ছিল। মাঝপথে বেইলিফ বাধা দিল। তাতে থিবল্টের ভালোই হলো, নয়তো শেষ মুহূর্তে আরও একটা ইচ্ছা খরচ করে ফেলতে হতো। মাই লর্ড, শান্ত হন, আপনার ক্রোধের যোগ্য নয় ও। আমি খুবই সাধারণ একজন নাগরিক। ওর বক্তব্যের উপর আমার আর বিন্দুমাত্র ভরসা নেই, আর আমার আতিথেয়তার যে অন্যায় সুযোগও নিয়েছে সেই অপরাধ ক্ষমা করে দিয়েছি আমি। পরিস্থিতি নিজের অনুকূলে আনার জন্য সুজান কাঁদতে শুরু করলো। কেঁদো না সুজান, তোমার নামে কি অভিযোগ সে আনবে? আমাকে ধোঁকা দেওয়ার? আমাকে যে সুখ তুমি দিয়েছ তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে পারবো না। ওর কথায় তোমার প্রতি আমার ভালোবাসার কোনো পরিবর্তনই হবে না। আমি আমার বন্ধুদের জন্য বাড়ির দরজা বন্ধ করে রাখতে পারি, কিন্তু তোমার জন্য হৃদয়ের দরজা চিরকাল খুলে রাখবো। মানুষ খুব ক্ষুদ্র প্রাণী, নিজের ক্ষুদ্রতা স্বীকার করে আত্মসমর্পণ করাটাই ভালো। খারাপ মানুষদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার বিশ্বাস ওদের সংখ্যাও অনেক কম। দুর্ভাগ্য যদি কখনো দরজা বা জানলা দিয়ে ঢোকেও, গান বাজনা আর গ্লাসের ঠোকাঠুকির শব্দে পালাতে সে পথ পাবে না। বিষণ্ণ দর্শন বিস্তৃত বক্তব্য শেষ হওয়ার আগেই সুজান বেইলিফের পায়ের ওপর লুটিয়ে পড়ল। ওর হাতে চুমু খেতে লাগলো। বিদগ্ধ পাদ্রির গভীর ধর্মবোধ সম্পন্ন বক্তব্য মাদামের ওপর এতটা প্রভাব ফেলতে পারত কিনা সন্দেহ। লর্ড ভের চোখের কোণে জল জমল। সেটা মুছে হাত বাড়িয়ে দিল ব্যারন।
বন্ধু, আপনি সত্যিই একজন সৎ ও দয়ালু মানুষ। আপনাকে কোনো কষ্ট দেওয়াটা পাপ। অতীতে আমি যদি কখনো আপনার সাথে কোনো অন্যায় করার চিন্তাও করে থাকি, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। তবে এটুকু বলতে পারি, যাই ঘটুক ভবিষ্যতে কখনো এমন চিন্তা আমার মনেও আসবে না। থিবল্ট বুঝতে পারছে না ওর মনে অন্ধকারের রাজত্ব দিন দিন বেড়েই চলেছে, ক্রমেই স্বার্থপর খারাপ মানুষে পরিণত হচ্ছে। ও চিৎকার করে বলল, বুঝতে পারছি না কেন আমি এই নাটকটা বন্ধ করতে পারছি না। বিপদ বুঝে ব্যারন আর সুজান পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করল। তারপর ব্যারন আরও একবার তলোয়ার বাগিয়ে এগিয়ে যেতে গেল থিবল্টের দিকে। বাধা দিল বেলিফ। মাই লর্ড, এই নিয়ে দ্বিতীয়বার আপনি আমার মনে দুঃখ দিলেন। আপনি একজনকে খুন করতে যাচ্ছেন। পাপ করার অনেক রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। শয়তানের দিব্যি বজ্জাতটা আমাকে নীতি শিক্ষা দিচ্ছে। আপনিই তো একটু আগে ওকে কাটতে গিয়েছিলেন, এখন আমাকে একবার অন্তত মারতে দিন। আমার অনুরোধ লর্ড, আপনি আমার অতিথিকে যেতে দিন। তবে তাই হোক, কিন্তু ওর সাথে আমার আবার দেখা হবে। ওর নামে অনেক কথা কানে আসছে। শুধু শুধু চোরা শিকারী ওর একমাত্র অপরাধ নয়, একদল বাধ্য নেকড়ের সাথেও ঘুরতে নাকি দেখা যাচ্ছে ওকে। আমার ধারণা মাঝরাতে ও বোধহয় কোনো জাদুটোনা করে বেড়ায়। ক্রয়লের মিল মালকিন এরই মধ্যে ওর জাদুটোনার ব্যাপারে অভিযোগ করেছে। ওর ঘর খুঁজলে সন্দেহজনক কিছু পাওয়া যেতে পারে। এই এলাকায় জাদুকরের কোনো জায়গা নেই। এখন এখান থেকে ভাগ, জলদি। অন্ধকারেও দেখতে পায়, তাই দরজা পর্যন্ত পৌঁছতে কোনো সমস্যা হলো না থিবল্টের। বাড়ি কাঁপিয়ে ওর পেছনে বন্ধ হয়ে গেল দরজা। অহেতুক ইচ্ছা খরচ করে লাল চুলের সংখ্যা বাড়ানোর কোনো মানে হয় না, তাই পুরো বাড়িটা জ্বালিয়ে দেওয়ার ঝোঁকটা কোনো মতে দমন করলো থিবল্ট। বৃষ্টি শুরু হলো। যদিও বরফ শীতল বৃষ্টি, তবুও ভালো লাগলো, কারণ ওর মাথায় তখন আগুন জ্বলছিল। বেইলিফের বাড়ি পেছনে ফেলে এগোতে লাগলো থিবল্ট। একা থাকা দরকার। কখন যেন ক্রলের মিলের কাছে চলে এলো। বাড়িটা চোখে পড়তে বাড়ির মালকিনকে একটা অভিশাপ দিয়ে বনের মধ্যে ঢুকে পড়ল ও। কিছু দূর যাওয়ার পরেই নেকড়েরা ঘিরে ধরল। খুশি হয়ে ওদের কাছে ডেকে আদর করে দিল থিবল্ট। ওরাই হচ্ছে ওর খাস শুভাকাঙ্ক্ষী, ওর আগুন চোখা শিকারী দল। মাথার ওপর রাত প্যাঁচার দল ডালে ডালে ডেকে চলেছে। ওদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো। আর এই অশুভ চক্রের ঠিক মাঝখানেই থিবল্টের অবস্থান। নেকড়েদের মতো প্যাঁচারাও ওকে ভালোবাসে। ওর মাথা ছুঁয়ে কাঁধে বসতে লাগলো। মানুষ আমাকে ঘৃণা করলে কি হবে, পশু পাখি ঠিকই আমাকে ভালোবাসে। সৃষ্টির মধ্যে এই প্রাণীগুলোর অবস্থান কোথায় সেটা কিন্তু ওর মাথায় নেই। ও ভুলে গেছে যে প্রাণীগুলো ওকে ভালোবাসে তারা মনুষ্যত্বকে ঘৃণা করে। প্রাণী জগতের মধ্যে এরা হচ্ছে অন্ধকারের জীব। মানুষের মধ্যে থিবল্ট অন্ধকারের জীবে পরিণত হচ্ছে, তাই ওরা থিবল্টকে ভালোবাসছে। বাড়ির এখনো অনেক দূরে আছে থিবল্ট। ক্লান্ত লাগছে। কাছেই একটা কয়েকশো বছরের প্রাচীন ওক গাছ আছে, সেখানে রাতটা কাটানো যেতে পারে। নেকড়েগুলো ওর মন বুঝে পথ না দেখালে পৌঁছতে পারত কিনা সন্দেহ। যে গাছ মানুষের আয়ুর চেয়ে 10, 20 কিংবা 30 গুণও লম্বা সময় ধরে টিকে থাকে, তাদের বয়স দিন রাতে থাকে না, ঋতুর হিসাবে করা হয়। শরৎ হবে গোধূলি, শীত হবে রাত, বসন্ত ভোর আর গ্রীষ্ম দিন। 40 জন মানুষ মিলেও হয়তো প্রাচীন ওক গাছটাকে বের দিয়ে ধরতে পারবে না। গাছের গুঁড়ির গর্ত অনেকটা আরাম কেদারার মতো। থিবল্ট সঙ্গী সাথীদের শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়ল। নেকড়েটা গাছের চারপাশে আর প্যাঁচারা ডালে অবস্থান করতে লাগলো। সকালে ঘুম ভাঙল থিবল্টের। বৃষ্টি থেমে গেছে অনেক আগে। ওর সঙ্গী সাথীরাও যে যার ডেরায় চলে গেছে। দূর থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে। ক্রমেই কাছে চলে আসছে সেই শব্দ। বাজনা শুনে একটা পাখি ডেকে উঠল।
মানুষের সুরের জবাবে সৃষ্টিকর্তার সুর। এই শীতে বসন্তের মতো উৎসবের মানেটা কি? পাখির ডাক এই উজ্জ্বল সুন্দর সকালকে স্বাগত জানাচ্ছে। ফুল ওকে দেখতে আসার জন্য সূর্যকে ধন্যবাদ জানাচ্ছে, তাও নিজের উজ্জ্বলতা নিয়ে। প্রকৃতির সাথে মিলে আনন্দ করছে মানুষ। ওদিকে থিবল্টের রাগ আর তিক্ততা বেড়ে যাচ্ছে। ওর মনের মতো সব যদি অন্ধকার আর বিষণ্ণ হতো তাহলে হয়তো ভালো লাগতো থিবল্টের। চলে যেতে চেয়েছিল, কিন্তু কি একটা শক্তি যেন ওকে আটকে রাখলো। গাছের গর্তে লুকিয়ে থাকলো ও। আনন্দিত হইচই শোনা যেতে লাগলো আশপাশ থেকে। কেউ বাজি ফোটালো বা বন্দুক ছুঁড়ল। নিশ্চয়ই কোনো বিয়ের অনুষ্ঠান। একদল সুসজ্জিত নারী পুরুষ যাচ্ছে। এর মাঝে লর্ড ভের লোকেদেরও দেখতে পেল থিবল্ট। এনগোভা লর্ড ভের দ্বিতীয় শিকারী এক অন্ধ বৃদ্ধাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। থিবল্ট বিস্মিত চোখে কোণের দিকে তাকিয়ে দেখল। নিজেকে বোঝাতে চাইল ভুল দেখছে, কিন্তু কাছে আসার পর বুঝল কোণেটি অ্যানলেট। ওর অপমানের মুকুটে আর একটা পালক যোগ হলো। ওর গর্বে বিশাল একটা ধাক্কা। কেউ টেনে হিঁচড়ে মেয়েটাকে বিয়ের আসরে নিয়ে যাচ্ছে না, অ্যানলেট খুশি হয়ে বিয়ে করতে যাচ্ছে। লেডি ভের দেয়া পোশাক এবং গয়নার সজ্জিত হয়ে আছে মেয়েটা। অ্যানলেটের খুশির কারণ তার হবু স্বামীর প্রতি গভীর প্রেম নয়। ও এমন একজনকে চেয়েছিল যে ওর সাথে ওর অন্ধ দিদিমার দায়িত্ব ভাগ করে নেবে। থিবল্ট সে প্রতিশ্রুতি দিয়েছিল বটে, কিন্তু মন থেকে নয়। এখন দেখা যাচ্ছে দায়িত্ব ভাগ করে নেওয়ার মতো মানুষ পেয়ে গেছে অ্যানলেট। ধীরে ধীরে মিছিলটা দূরে চলে যাচ্ছে। সাথে নিয়ে যাচ্ছে বাজনার শব্দ। বেশ অনেকক্ষণ পর বনটা আবার শান্ত হয়ে গেল, কিন্তু থিবল্টের চোখে তখনও ঈর্ষার আগুন জ্বলছে। অ্যানলেটের নিষ্পাপ সৌন্দর্য সুখের ছোঁয়া লেগে আরও বেড়ে গেছে। গত 3টা মাস অ্যানলেটের কোনো খোঁজ রাখেনি ও। আজ যখন দেখলো তখন সে অন্য কারো স্ত্রী হতে যাচ্ছে। মেয়েটাকে দেওয়া প্রতিশ্রুতি রাখার কোনো রকম অভিপ্রায় থিবল্টের ছিল না। তারপরেও সিদ্ধান্ত নিল হ্যানলেটকে আসলে ও সবসময়ই ভালোবেসেছে। নিজেকে বোঝালো অ্যানলেট তো ওর বাগদত্তা ছিল। এনগুভা ওর অ্যানলেটকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটু হলে ছুটে যেত ওদের পিছু। এখন যখন অ্যানলেট আর ওর নয়, তখন মেয়েটা যেন নতুন করে তার সব সৌন্দর্য নিয়ে ওর চোখে ধরা দিতে চাইছে। শুধু চাইলেই মেয়েটা ওরা হতে পারত। এখন বুঝতে পারছে। এতবার প্রতারিত হওয়ার পর নিজের বলতে যে সম্পদটুকু ছিল তাও খুইয়ে বসেছে থিবল্ট। ভেবেছিল যে কোনো সময় ফিরতে পারবে অ্যানলেটের কাছে, কিন্তু দেখল না, ভুল ধারণা। শেষে কাঁদতে শুরু করলো থিবল্ট। থিবল্ট এখন নিশ্চিত অ্যানলেটকেও ভালোবেসে ফেলেছে। মেয়েটাকে হারিয়ে আরও রেগে উঠল। স্বামী সহ মেয়েটার মৃত্যু কামনা করার ইচ্ছেটাও ছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা বোধহয় অন্যরকম। তাই থিবল্টের মনে চিন্তাটা এলো না। কিছুক্ষণ পরে কেঁদে ফেলার জন্য লজ্জা হলো থিবল্টের। কান্না সামলানোর চেষ্টা করলো। গর্ত থেকে বেরিয়ে পাগলের মতো ঘরের উদ্দেশ্যে ছুট লাগালো। তাতে মন কিছুটা শান্ত হলো। ঝড়ের বেগে ঘরে ঢুকলো ও। অতীতে যেমন অনেক মানুষ দুঃখে কষ্টে জীবন কাটিয়েছে, ভবিষ্যতেও কাটাবে। কেন কিছু মানুষ ক্ষমতা নিয়ে জন্মাবে আর কিছু মানুষ অভাবে? এত অসাম্য কেন যখন জন্ম সবার একই রকমভাবে হয়? প্রকৃতির এই খেলার কোন নিয়মে কারো ভাগ্যে সুতো ছেড়ে কারো ভাগ্যে ছেড়ে না? একজন ওস্তাদ খেলোয়াড় কি ভাগ্যকে নিজের পক্ষে আনার জন্য শয়তানের সাহায্য নেয় না? সেও তো সেভাবেই ভেবেছিল। আর খেলায় চুরির কথা, নিয়ম ভেঙে খেলার চেষ্টা করেছিল ও। তাতে কি লাভ হয়েছে? যতবার ভেবেছে এইবারে জিতবে, দেখেছে ততবারই ও হেরে গেছে। ততবারই জিতেছে শয়তান। অন্যদের ক্ষতি করে ও কি পেয়েছে? কিছুই না। অ্যানলেটকে হারিয়েছে, মিল মালকিন ওকে তাড়িয়েছে, বেইলিফের স্ত্রী ওকে নিয়ে খেলেছে। ওর প্রথম ইচ্ছার কারণে বেচারা ম্যাকট মারা গেল। এমনকি যে হরিণের জন্য এত কাহিনী, সেই হরিণটাও পর্যন্ত পায়নি ও। এখান থেকেই ওর হতাশার শুরু। কালো নেকড়ের জন্য হরিণটাকে কুকুরগুলোর কাছে ছেড়ে দিতে হলো। তার উপর চুলের ব্যাপারটা তো রয়েইছে।
সেই যে এক দার্শনিকের গল্পে শুনেছিল, দাবার প্রতি ঘরের জন্য আগের ঘরের দ্বিগুণ গমের দানা চেয়েছিল লোকটা। শেষ ঘরের হিসাব মেলানোর জন্য 1000 বছর ধরে গম চাষ করতে হতো। ওর আর কটা ইচ্ছা বাকি আছে? বেশি হলে আর 7-8টা হবে। নিজের দিকে তাকাতে ওর ভয় হলো। অনিশ্চিত ভোরের চেয়ে অনন্ত রাতই তো ভালো। ওর যদি ভালো পড়াশোনা থাকতো, তাহলে হয়তো অন্যের দুর্ভাগ্য থেকে কিভাবে নিজের সুখ আর সম্পদ অর্জন করতে হয় তাও বের করে নিত। শিক্ষিত হলে ডক্টর ফাউস্টের গল্পটাও জানা থাকতো। মেফিস্টোফিলিসের কাছ থেকে এত ক্ষমতা পাওয়া সত্ত্বেও তার মতো জ্ঞানী চিন্তাবিদের এই পরিণতি হলো কেন? ভ্যালেন্টিনকে হত্যা, মার্গারেটকে হত্যা, ট্রয়ের হেলেনের পেছনে মিথ্যে ছায়ার পেছনে ছোটা কেন? থিবল্ট কিন্তু ঈর্ষায় চলছে। অ্যানলেট যখন চিরজীবনের জন্য অন্যের হয়ে যাচ্ছে, তখন যুক্তি দিয়ে চিন্তা করা কি ওর পক্ষে সম্ভব? তাও কার সঙ্গে বিয়ে হচ্ছে অ্যানলেটের? এনগুভা। আগে যদি জানতো, তাহলে ম্যাকটের বদলে এনগুভার ক্ষতি চাইতো। উচ্চাকাঙ্ক্ষা এইভাবে পেয়ে না বসলে সুখের একটা জীবন হতো ওর। দিনে 6 ফ্রাঁ আয় করতো, আর অ্যানলেটের মতো একটা মেয়ে ওর ঘরণী হতো। তখন নিশ্চয়ই অ্যানলেট ওকেই বেশি ভালোবাসতো। অন্যকে বিয়ে করলেও অ্যানলেট হয়তো এখনও ওকেই ভালোবাসে। দিন শেষ হয়ে রাত নামতে লাগলো, আর থিবল্ট এখন একা। খাবার তৈরি করে দেবার মতো কেউ নেই। খাবার মতোই বা কী আছে? সামান্য রুটি আর জল। আর যাকে লোকে স্বর্গীয় আশীর্বাদ বলে, সেই ভগ্নী, প্রেমিকা বা স্ত্রীর বদলে আছে এক রাশ নীরবতা। তবে সম্পূর্ণ অসহায় নয় থিবল্ট। কে বলেছে মন ভরে খেতে পারবে না? মন যা চায়, চাইলেই তা খেয়ে আসতে পারে ও। শিকার বিক্রির টাকাটা তো এখনও ওর কাছেই আছে। বিয়ের অনুষ্ঠানে ওরা যা খরচ করছে, তার চেয়ে বেশিই খরচ করতে পারবে। নিজেকে ছাড়া আর কাউকে তো খুশি করার প্রয়োজন নেই ওর। আমি একটা গাধা। পেটের ক্ষুধার জ্বালা নিয়ে ঈর্ষার জ্বালায় জ্বলার কোনো মানেই হয় না। ভালো খাবার আর 2-3 বোতল ওয়াইন হলে কয়েক ঘন্টার মধ্যেই সব ভুলে যাব। ফেরতে মিলোর পথ ধরল থিবল্ট। ওখানে দোফা দে নামে একটি চমৎকার রেস্তোরাঁ আছে। ওদের খাবার ডিউকের প্রধান রাঁধুনির রান্নার সাথে তুলনা করার মতো। 5ম অধ্যায়। লর্ড ভেফা। রেস্তোরাঁয় পৌঁছে ডিনার অর্ডার করল থিবল্ট। চাইলে প্রাইভেট রুম নিতে পারত, কিন্তু সবাইকে শুনিয়ে অর্ডার দিল। দামি খাবার, 3 রকমের ওয়াইন। জাহির করতে চাইল নিজেকে। সামনে 8 বোতল ওয়াইন নিয়ে ঘরের কোণার দিকে একটা লোক বসেছিল। থিবল্টের গলা শুনে পরিচিত মনে হয় ঘুরে দাঁড়ালো। এইবার চিনতে পেরেছে। এক শুনিখানায় আলাপ হয়েছিল। জুতো বানানো ছেড়ে দেওয়ার পর থেকে এমন অনেক লোকের সাথেই আলাপ পরিচয় হয়েছে থিবল্টের। ওকে চিনতে পেরে দ্রুত মুখ ঘুরিয়ে নিল লোকটা। কিন্তু ততক্ষণে লর্ড ভেফার চাকর অগস্ত ফনগোয়া লেভাসোকে চিনে ফেলেছে থিবল্ট। আরে ফনগোয়া, কোনায় বসে কি করছো? এসো, সবার সাথে বসে ডিনার করো। কোনো জবাব না দিয়ে ইশারায় থিবল্টকে চুপ থাকতে বলল। আমি কোনো কথা বলবো না? কেন বলবো না? আমার যদি ইচ্ছে করে। একা একা খেতে আমার ভালো লাগে না ফনগোয়া। এসো, এখানে এসো, আমার সাথে ডিনার করো। করবে না? সত্যিই করবে না? আচ্ছা, তাহলে আমি আসছি। সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের জায়গা ছেড়ে বন্ধুর কাছে গেল থিবল্ট। সজোরে একটা চাপড় বসিয়ে দিল ফনগোয়ার কাঁধে। তুমি ভুল করছো থিবল্ট, নয়তো আমার কাজটা মাটি হবে। দেখছো না আমি ধূসর কোট পরে আছি? মনিবের হয়ে প্রক্সি দিতে এসেছি আমি। এক মহিলার কাছ থেকে চিঠি আসার কথা আছে। ও, ভুল হয়ে গেছে। বিরক্ত করার জন্য দুঃখিত। তারপরেও আপনার সাথে ডিনার করতে পারলে আপনার ভালো লাগবে। ঠিক আছে, আপনি বরং অন্য একটা ঘরে আপনার খাবার দিতে বলুন। আমি রেস্তোরাঁর মালিককে বলে দিচ্ছি, আর কোনো ধূসর কোট পরা লোক এলে উপহার পাঠিয়ে দেবে। ওনার সাথে আমার ভালো আলাপ আছে, আশা করি সমস্যা হবে না। বেশ। থিবল্টর খাবার ওপরে একটা ঘরে নিয়ে যেতে বলল। সেখান থেকে রাস্তা দেখা যায়। ওপরে বসে অপেক্ষা করতে লাগলো থিবল্ট। ও যে খাবার অর্ডার দিয়েছে তা দুজনের জন্য যথেষ্ট।
আরও 1 বোতল ওয়াইন অর্ডার দিল। এই সময় ওয়াইনে ডুবে থাকার পাশাপাশি একজন বন্ধুর সাথে কথা বললে ভালো লাগবে। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। হ্যাটটা মাথায় চেপে বসিয়ে দিল থিবল্ট। চায় না ফনগোয়া ওর মাথার লাল চুলগুলো দেখতে পাক। বন্ধু, এখন আমাকে বুঝিয়ে বলো তখন কি বললে? আমি পুরোটা বুঝিনি। হ্যাঁ, তাতে অবাক হওয়ার কিছু নেই। চেয়ারে হেলান দিল ফনগোয়া। লর্ডদের চাকরি করতে গেলে দরবারি ভাষা কিছুটা আয়ত্ত করতে হয়। সে ভাষা আবার সবাই বোঝে না। হয়তো না, তবে তুমি বুঝিয়ে বললেই তোমার বন্ধুরা বুঝবে। তা ঠিক, বলো কি জানতে চাও? ঠিক আছে, প্রথম প্রশ্ন, ধূসর কোট কেন পরেছ? ধূসর ওভারঅল পরে তুমি ভিতরের পোশাকটাকে ঢেকে রাখতে পারো। অনেকটা প্রহরীর মতো কাজ করে ওটা। তার মানে তুমি প্রহরীর কাজ করছো। কে আসবে? কতিস দু মন গুবেরের পক্ষ থেকে চিঠি নিয়ে শম্পেন আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। লর্ড ভেফা, তোমার মনিব, কতিস দুমন গুবেরকে ভালোবাসেন। মাদামের পক্ষ থেকে শম্পেন চিঠি নিয়ে আসবে। তুমি তার অপেক্ষায় আছো। মসিয়ে রাউলের ছোট ভাই বলে শিক্ষক হিসাবে আমি খারাপ নই। লর্ড রাউল সৌভাগ্যবান। তা বটে। কাউন্টেস অনেক সুন্দরী, তুমি চেনো? ডিউক আর মাদাম দু মতিসর সাথে শিকার করতে দেখেছে। ওয়াইন খেয়ে গ্লাস নামিয়ে রাখলো দুজনে। তখনই আরেকজন ধূসরকোটকে আসতে দেখা গেল। ওদের ডাক শুনে ওপরে উঠে এলো। তার সাথে একটা চিঠি আছে। তাহলে আজ রাতে কি সাক্ষাৎ হচ্ছে? ফনগোয়া জানতে চাইল। হ্যাঁ, শম্পেন জবাব দিল। বেশ। ফনগোয়াও খুশি। মনিবের খুশিতে চাকরদের এত খুশি হতে দেখে অবাক হলো থিবল্ট। তোমরা এত খুশি হচ্ছ কেন? দেখে তো মনে হচ্ছে মনিব না, বরং তোমাদের নিজেদের ইচ্ছাটাই পূরণ হয়েছে। ব্যাপারটা তা নয়। মনিব ব্যস্ত মানে আমাদের ছুটি। ফনগোয়া বলল, ভৃত্য হতে পারি, কিন্তু কিভাবে সময় উপভোগ করব তা তো আমাদের জানা আছে ভালোই। শম্পেন, তুমি? শম্পেন গ্লাসটা আলোতে ধরে বলল, আমিও সময়টা উপভোগ করতে চাই। সবার ভালোবাসার উদ্দেশ্যে পান করা যাক। দেখা যাচ্ছে সবাই, কেউ না কেউ, কাউকে না কাউকে মনে করে রেখেছে। আর আমরা পান করছি তোমার ভালোবাসার উদ্দেশ্যে। জুতোর কারিগরের চোখে ঘৃণা দৃষ্টি ফুটল। আমার ভালোবাসা কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। ওর সঙ্গীরা কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে তাকালো। তাহলে তোমার সম্বন্ধে যেসব কথা ভেসে বেড়াচ্ছে তা কি সত্যি? আমার ব্যাপারে? হ্যাঁ, তোমার ব্যাপারে। ভেফর মতো মন গুবেরেও আমার ব্যাপারে কথা শোনা গেছে। হ্যাঁ। কি কথা? তুমি একটা নেকড়ে মানব। থিবল্ট হেসে উঠল। আমার কোনো লেজ দেখতে পাচ্ছ? নেকড়ের মতো থাবা বা লম্বা নাক? আমরা বলিনি, লোকে যা বলে তাই বললাম। তবে এটা নিশ্চয়ই স্বীকার করবে, নেকড়ে মানবের ওয়াইনের রুচি খুবই উন্নত। কোনো সন্দেহ নেই। দুই ভৃত্য একই সাথে জবাব দিল। যে এসব সম্ভব করেছে সেই শয়তানের উদ্দেশ্যে, বলে থিবল্ট গ্লাস উঁচু করল। বাকি দুজন কিন্তু গ্লাস নামিয়ে রাখল। শয়তানের উদ্দেশ্যে পান করতে চাইলে অন্য কোনো সঙ্গী খুঁজে নাও, আমরা নই। ঠিক আছে, আমি একাই 3 গ্লাস পান করব, বলে হাত বাড়ালো থিবল্ট। ফনগোয়া বলল, থিবল্ট, আমি চলে যাব। এত তাড়াতাড়ি? হ্যাঁ, লর্ড অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। শম্পেন, চিঠিটা এই যে। আমরা বিদায় নিয়ে যে যার কাজে যাই। থিবল্ট এখানে সময়টা নিজের মতো করে কাটাক, বলে ফনগোয়া শম্পেনের উদ্দেশ্যে চোখ টিপে দিল। শেষ আরেকবার খেয়ে তারপর যাও। খেতে পারি, তবে ওই গ্লাসে নয়। তোমরা বড় খুঁতখুঁতে। এখন তাহলে হোলি ওয়াটার দিয়ে এই গ্লাসগুলো ধোয়ার ব্যবস্থা করতে হবে। তা নয়, বন্ধুর অনুরোধকে উপেক্ষা করতে না চাইলে শয়তানের নামের গ্লাসগুলো বাদ দিয়ে নতুন গ্লাস চাইবো আমরা। থিবল্টের ওপর মদের প্রভাব পড়তে শুরু করেছে। এই 3টি গ্লাস তাহলে ছুঁড়ে ফেলা উচিত। গোল্লায় যা, বলে একে একে 3টে গ্লাসই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আশ্চর্য ব্যাপার, অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে গ্লাসগুলো বিদ্যুতের রেখা তৈরি করলো
আর শেষ গ্লাসটা নিচে পড়ার পরেই বজ্রপাতের বিকট আওয়াজ শুরু হলো। জানলা বন্ধ করে দিয়ে ফিরে এসে থিবল্ট দেখল ওর সঙ্গী দুজন চলে গেছে। কাপুরুষের দল, বের করলো থিবল্ট। তারপর গ্লাস খুঁজতে গিয়ে দেখলো আর কোনো গ্লাসই অবশিষ্ট নেই। আজব, বোতল থেকেই দেখছি খেতে হবে বলে ঢকঢক করে বোতলটা খালি করে ফেলল। তাতে মস্তিষ্কের স্থিরতা আরও কমে গেল। রাত 9টার দিকে বিল মিটিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল থিবল্ট। পুরো দুনিয়ার ওপর রেগে আছে ও। যে যন্ত্রণা থেকে পালাতে চাইছিল সেটাই বারবার ফিরে আসছে। যত সময় যাচ্ছে অ্যানলেট ওর কাছ থেকে তত দূরে চলে যাচ্ছে। অথচ সবারই স্ত্রী বা প্রেমিকা আছে, ওর এই দুর্দশা। জগতে আর সবাই খুশি। লর্ড ভেফা, দুই ভৃত্য ফনগোয়া আর সম্পেন সবাই আনন্দিত, একা ওই অন্ধকারে। আকাশের দিকে হাত নাচিয়ে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে ঘরের দিকে চলে গেল থিবল্ট। হঠাৎ পেছনে ঘোড়ার খুঁড়ের আওয়াজ। নিজের মনেই ভাবল থিবল্ট লর্ড ভেফা প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। স্যার রাউলকে লর্ড মনগুবে যদি ধরতে পারেন কী যে হবে ভেবেই হাসি পাচ্ছে। সবাই তো আর ম্যাগলোয়া নয় যে সহজেই পার পাওয়া যাবে। এই বেলা ঠিকই অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে। পথের মাঝে উটকো এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ঘোড়সওয়ার চাবুক নাচালো। ঘোড়ার পায়ের নিচে পড়তে না চাইলে সামনে থেকে সরে যা। থিবল্ট মাতাল হয়ে আছে। চাবুকের বাড়ি খেয়ে ঘোড়ার ধাক্কায় ছিটকে কাদায় গড়িয়ে গেল। বেচারা কাদার মধ্যে ডুবে গেল। ততক্ষণে ঘোড়সওয়ার সামনের দিকে এগিয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে অপসৃয়মান আকৃতির দিকে আঙুল তুলে থিবল্ট বলল, যদি জুতোর কারিগর থিবল্ট না হয়ে শুধু একদিনের জন্য আপনাদের মতো লর্ড হতে পারতাম, পায়ে হাঁটার বদলে ঘোড়ায় চড়ে ঘুরতে কেমন লাগে, পথচারীদের চাবুক পেটা করতে কেমন লাগে, কতিস দু মনগুবের মতো স্বামী প্রবঞ্চক স্ত্রীদের সাথে প্রেম করতে কেমন লাগে জানতে পারতাম। সঙ্গে সঙ্গে দূরবর্তী ঘোড়াটা লাফিয়ে উঠে পিঠের আরোহীকে মাটিতে ফেলে দিল। ওরা এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সব পর্বগুলো শুনতে হলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের নিচের দিকে অ্যাবাউট বলে লেখা আছে, সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজে যাবেন। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে দ্য উলফ লিডার রয়েছে। সেখানে সব পর্বগুলি একসাথে রয়েছে আপনারই জন্য। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।